ওকে, রেকর্ডিং স্টার্ট হয়েছে। কোন উইন্ডো হচ্ছে দেখেন। এই উইন্ডোই হচ্ছে। সো গত 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 সপ্তাহে খুব ভালো ট্রেডই করছে আনটিল ফ্রাইডেতে 3টা ট্রেড নিয়েছি, 3টাই লস। এবং ফ্রাইডেতে 2টা লস হওয়ার পর আমাদের আর ট্রেড নেওয়া উচিত ছিল না। আর যে ফ্রাইডেতে আসলে ফ্রাইডে একটু স্লো যাওয়া উচিত ছিল, কারণ পুরো সপ্তাহে মোটামুটি ভালো লাভের দিকে ছিলাম আমরা টোটালি। সো ফ্রাইডে আমাদের একটু স্লো গেলে আর ঝামেলা হইতো না। সো এই সপ্তাহে কেয়ারফুলি ট্রেড করতে হবে। এখন এই টাইপের অকারেন্স হইতে দেওয়া যাবে না। সো এটা খেয়াল রাখতে হবে। ওকে, সো এই সপ্তাহে আসলে কি আছে আমরা একটু দেখি। এই সপ্তাহে হচ্ছে আমাদের কন্ট্রাক্টে একটা জিনিস চেঞ্জ করতে হবে। এটা আমি দেখাবো না কি চেঞ্জ করতে হবে। ইকোনমিক ক্যালেন্ডারে আমরা যাই। ইকোনমিক ক্যালেন্ডার সেপ্টেম্বর টুয়েসডে, আজকে ডেট কই? হ্যাঁ, সেপ্টেম্বর 16তে একটা মাত্র নিউজ আছে মোটামুটি, ফেড এম্পায়ার স্টেট ম্যানুফ্যাকচার। মোটামুটি এটা হচ্ছে হালকা পজিটিভে থাকলে, মানুষজন যাচ্ছিল হালকা পজিটিভে থাকলে বেটার। এক্সপেক্টেড -4.1, মাইনাস থেকে -4.7, অনেক বেশি মাইনাসের দিকে। কম হচ্ছিল যে -4.1 চাচ্ছিল, অ্যাকচুয়ালি আরও ভালো আসছে। মানে এটা কমছে তো অনেক ভালো কমছে, 11.5 আসছে। সো এটা খুব বেশি ইফেক্ট ফেলে না, বাট তারপর রেজাল্ট ভালো আসছে, মানুষ যে মার্কেট যা এক্সপেক্ট করতেছিল। হুম, আচ্ছা মার্কেটে যদি এটা সবুজ আসে তাহলে হচ্ছে সেটা ভালো নিউজ, রেড আসলে সেটা খারাপ নিউজ। মার্কেটে যে দেখ 4.7 কিন্তু অনেক বেশি নেগেটিভের দিকে, সেখান থেকে মনে করতেছিল কমে আসবে -4.1, সেখান থেকে আরও অনেক কমে গিয়ে 11 পজিটিভ রেজাল্ট আসছে। নেগেটিভ তো কমছে, প্লাস পজিটিভ হয়ে গেছে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস না, তারপরও মার্কেট এটা মাথায় রাখবে। আর এই এই সপ্তাহের সবচেয়ে বড় নিউজ আসবে হচ্ছে কালকে মঙ্গলবারে আছে রিটেল সেলস এক্স অটো, গাড়ির প্রাইস কিরকম, এই জিনিসটা হচ্ছে নিউজে আসবে। আর সবচেয়ে বড় খবর আসবে সুদের রেট কমাবে না বাড়াবে, যে এফওএমসি রেট ডিসিশন। এফওএমসি হচ্ছে ফেডারেল রেট ডিসিশন দেয়, ইন্টারেস্ট রেট কত হবে। ইন্টারেস্ট কমলে মার্কেটের দাম বাড়বে, ইন্টারেস্ট রেট যদি বেশি বাড়ে, বেশি বৃদ্ধিতে থাকে, তাইলে হচ্ছে ইন্টারেস্ট রেট যদি বেশিতে থাকে তাহলে মার্কেট কলাপস করবে, টাকার দাম কম তখন। টাকার দাম কম মানে কি, ইন্টারেস্ট রেট যদি বেশি থাকে তাহলে তোর মানুষজন টাকা ধার করতে কষ্ট হবে, ধার করলে বেশি টাকা সুদ দেওয়া লাগবে, তাহলে হাতে যে কয়টুকু টাকা আছে সেই টাকা দিয়ে জিনিসপত্র দাম কমে যাবে, ইন্টারেস্ট রেট বেশি থাকলে দাম কমে যায়। সো অলরেডি তুই যখন হচ্ছে ট্রেডিং শুরু করছিলি না, ফেড ইন্টারেস্ট রেট বাড়াইতে 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 6%, 7%-এ নিয়ে চলে গেছে, মানে অনেক উঁচুতে। এখন মার্কেট অপেক্ষা করছে যে রেটটা একটু কাটুক, রেটটা 0.25% কমাবে নাকি 50% কমাবে, 0.50, এটা নিয়ে খুব আছে। 5.5% আছে আপাতত, এখান থেকে 50% কমাবে নাকি হচ্ছে 25% কমাবে পয়েন্ট। হ্যাঁ, মানে 100 টাকা যদি কেউ নেয় তার সুদ দেওয়া লাগবে এখন 5.5 টাকা ফেডারেল ব্যাংকের কাছে। তো সেইটা সুদটা কমায় কি করবে, মানে কমাবে না বাড়াবে, এটা নিয়ে চিন্তা করতেছে। এটা যদি হচ্ছে বেশি কাটে তাহলে হচ্ছে মার্কেট অনেক বাড়বে, আর একটু কম কাটলে অতটা আহামরি করবে না, বাড়বে না। তো এটা ডিপেন্ড করবে, এই দিনই হচ্ছে বড় আছে। তারপরে জবলেস ক্লেম আছে, ইনিশিয়াল জবলেস ক্লেম শুক্রবারে। এই আর কি, জবলেস কত লোক মানুষ জব হারাইলো, এইটা যে আগে যে 230K, 230K ছিল আগের বার, এক্সপেক্ট করতেছে এখন এই মাসে মানুষ বলবো যে 232K লোক বলবো যে আমরা জব হারাইছি। এটা এক্সপেক্ট করা হচ্ছে। ওকে, সো আমাদের আজকে হচ্ছে আমরা চেঞ্জ করবো, কন্ট্রাক্ট চেঞ্জ করবো। কন্ট্রাক্ট চেঞ্জ করা একটা জিনিস বোঝাই বলি, আমরা যেটা ট্রেড করি সেটা এক্সপায়ার হয়ে যাবে সেপ্টেম্বরের 24 তারিখ। মানে সেপ্টেম্বরের 24 তারিখ। এই যে বলছে দ্য ফলোয়িং প্রোডাক্ট ইন ইয়োর ওয়ার্ক স্পেস হ্যাভ এ লোয়ার টোটাল ট্রেড ভলিউম দ্যান দ্য আপকামিং এক্সপায়ারেশন। এই যে আপকামিং এক্সপায়ারেশন হচ্ছে MES U4। হ্যাঁ, নেক্সট এক্সপায়ারেশন আমরা এখন করছি, কারণ আমাদের MES Z4-এ যাইতে হবে, ঠিক আছে?
মানে ইউ এর থেকে জেড পরে না, এটা হচ্ছে পুরো ডিসেম্বরে এক্সপায়ার হবে, এটা মনে হয় সেপ্টেম্বরে এক্সপায়ার হয়। তুই যদি এখানে দেখিস ইএস এক্সপায়ারেশন ডেট, হ্যাঁ, ইএস ওটা হচ্ছে এমইএস বা ইএস একই জিনিস। এর আগে একটা মিনি ইএস এক্সপিএ আরে টিআইওএন ডেটস, আচ্ছা একটা চার্ট পাইলে ভালো হতো, আমার লেখা আছে আমি দেখাবো না, এখানে লেখা আছে এই যে 24-এ, এই যে এইটা সেপ্টেম্বর, সেপ্টেম্বর 24-এ হচ্ছে ইয়ে হবে, আর জেড 4 হবে ডিসেম্বর 24-এ, ঠিক আছে। সো আমরা এটা অলমোস্ট এক্সপায়ারেশন ডেটের কাছাকাছি চলে আসছে, ইউ4। এর আগে এম লাগাই দিলে ছোট হয়ে যায় এমইএস। হুম। জি সো ইউ4 এক্সপায়ার হবে কয়েকদিনের পরে, সো মানুষ আগেই শিফট করছে, এক্সপায়ার পর্যন্ত অপেক্ষা করে না, মানুষ আগেই শিফট করছে, আমাকে জানাই দিয়েছে যে এইটার থেকে এইটা মানুষ আর অত বেশি ট্রেড করছে না এখন, এইটা ট্রেড করছে বেশি, জেড 24, সো জেড 24-এ চলে যেতে বলছে। আমরা এখন এই জন্য জেড 24-এ ট্রানজ্যাকশন করব। আজকে যেহেতু প্রথম জেড 4-এ ট্রানজ্যাকশন করবো, আজকে আমরা খুব কেয়ারফুল থাকবো, ওকে। এইটা আমরা যেটা ইয়ে করব, এইটাকে সরায়ে এমইএস জেড জেড ফোর, ফোর ফোর মানে কি 24-এর 4, ঠিক আছে, 24 সালের 4, লাস্টের চার্জ যেটা 24-এর 4, এমইএস জেড 4, ঠিক আছে। এটাও এই চারটা দেখ, চারটা থেকে একটু ডিফারেন্ট হবে চার, হ্যাঁ, চারটা থেকে রিস্ট্রাকচার থেম থাকবে কিন্তু প্রাইস, এই যেমন এখন 6525 চলতেছে, এখান থেকে প্রাইস হচ্ছে $50-60 বেশি থাকে। এস জেড 4 স্ট্রাকচার সেম আছে, প্রাইস দেখ 60 70 80 ডলার, 20 টাকা ছিল 86 টাকা, একটু বেশি, মানে এটা ভবিষ্যতে এক্সপায়ার হবে, তো সব ভবিষ্যতে দাম বাড়বে, মানুষ সবসময় গেস করে। এখন আমাদের এটা 1 ঘন্টার চার্ট, ওকে, এটা হচ্ছে আমাদের আগের লেভেল এখানে সেট করা ছিল, সো এগুলো ডিলিট করতে হবে। আমি হচ্ছে ইয়ে করলাম, বেলা কথা শোনা যায় আমার? জি ওকে, সব ড্রয়িং অবজেক্ট ইয়ে করলাম। সো আমাদের 4 ঘন্টা চার্টে দেয় ফার্স্টে, হুম, এটা হচ্ছে আমাদের 4 ঘন্টার চার্ট, ঠিক আছে, 4 আওয়ার চার্ট। 4 আওয়ার চার্টে কি দেখতে পাচ্ছি এখন, দেখ, এটা হচ্ছে 1-1.5 মাস আগে প্রাইস নেমে এখানে আসছিল, হ্যাঁ, এসে প্রাইস এরকম এরকম করে বাড়া শুরু করে বেড়ে এই পর্যন্ত গেছে, নামানোর চেষ্টা হলো, আবার গেল, আবার হালকা পুল ব্যাক, আবার গেল, আবার হালকা পুল ব্যাক, আবার গেল, আবার নামানোর চেষ্টা হলো শুক্রবার, ওই যে এক শুক্রবার ট্রেড করছিলাম, অনেক নেমে গেল, নেমে গেল গিয়ে আবার নামলো, নেমে এই জায়গা থেকে সেলাররা হেরে গেল, মানে সেলাররা আর নামাইতে পারলো না, যারা বিক্রি করবে, উঠে গেল, কনসলিডেট কনসলিডেট কনসলিডেট। এইবার এই যে এই জায়গাটাই, এই জায়গাটায় আর একটা বাধা পাওয়ার দরকার ছিল, দেখ অনেক দিন ধরে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, এই রেঞ্জের ভিতরে 4 দিন ওঠানামা করে তারপর নামছে। সো বায়ার জি সেলাররা যদি, মানে যারা বিক্রি করবে তারা যদি এতই পাওয়ারফুল হয়, তো এই জায়গায় প্রাইস উঠলে আবার পেডি ফেলাইতো, নিচে নিচে ফেলাই দিত প্রাইস এখান থেকে, এটা বুঝছিস, প্রাইস যদি নিচে যাওয়ার মতো হতো এই জায়গা থেকে নিচে ফেলাই দিত প্রাইস, এ করে এখান থেকে নিচে ফেলাই দিত, পারেনি, এটাকে ব্রেক আউট করে চলে গেছে এই জায়গায়। ইনিশিয়াল যেই জায়গায় প্রাইসটা খেলা করতেছিল এইটা আর এইটার মাঝখানে, তাই না, প্রাইস খেলা করতেছিল জি কত, 56-26, আমি যদি আর একটু উপরে উঠাই এটাকে, এই জায়গায় যদি একই রেটে দুইটা দুইটা লাইন, যত লাইন টাচ করানো যায় একসাথে, এই লাইন টাচ হয়েছে, এই লাইন টাচ হয়েছে, এই লাইন, যতগুলো বেশি লাইন টাচ হওয়া যায়, এবং এই রেজিস্ট্যান্স টাচ হয়েছে,
5637 নিউ লেভেল আমাদের। এই রেঞ্জ আর এই রেঞ্জের ভিতরে আছে। এখন আমাদের চিন্তা হচ্ছে এই রেঞ্জ, উপরের যে হাই রেঞ্জ 5730, এইটা ব্রেক করে উপরে চলে যাবে কিনা, ঠিক আছে। এবং এই যে এই রেঞ্জ ভেঙে নিচে আসলে হয়তো এমন হইতে পারে এরকম নেমে এই জায়গায় এসে বাউন্স করে উপরে যাচ্ছে, অথবা নিচে খুব বেশি হলো না, এখানে কনসলিডেশন করে উপরে ব্রেকআউট করলো, ঠিক আছে। মানে এখানেই ঘুরে ব্রেকআউট করলো উপরে দ্বারা ভার্টিক্যাল পলিগন শেপ। আমি ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে পারবো না, আমার হাতে যেরকম ইচ্ছা, কলমের মতো আঁকানোর কোনো টুল নাই। নাই। সো এই জায়গায় প্রাইস এখন খেলা করতেছে, আমরা হচ্ছে 4 ঘন্টা চার্টে এটা দেখতেছি, বুঝতে পারছিস? 4 ঘন্টা চার্ট বোঝা গেছে? 5641 থেকে 5700 ওই জোনের ভিতরে বোঝা গেছে। সো এখান থেকে আমার এই চার্ট দেখে যেটা মনে হচ্ছে, আমার ওপিনিয়ন মনে হচ্ছে চার্ট আমরা বুলিশে আছি। বুলিশ মানে তো বুঝিস, বুলিশ মানে উপরের দিকে যাবে, বুল জি ষাঁড়। বুলিশ কেন বলে? ষাঁড় সবসময় যখন শিং দিয়ে গুতা মারে উপরে তোলে। এই জন্য প্রাইস উপরে যাওয়াকে বলে বুলিশ। আর বিয়ার মানে ভাল্লুক থেকে আসছে বিয়ার। ভাল্লুক যখন কাউকে আঁচড় দেয় এইভাবে হাতের থাবা দিয়ে আঁচড় দেয়, তখন আঁচড় দিয়ে সবসময় নিচে নামায়। হ্যাঁ, জি প্রাইস নিচে নামাকে বলে বিয়ারিশ। জি বুঝতে পারছি। সো অবভিয়াসলি আমরা হচ্ছে 3000 দিয়ে শুরু করছিলাম গত 1 সপ্তাহ 2-4 দিন আগে, 3800-তে আছি এখন। আমাদের চেষ্টা জি হবে যে এইটা ধরে রাখা, সামনে না বাড়াইতে পারি এই অ্যামাউন্টটা ধরে রাখা, লুজ না করা, জি কোনো স্টুপিড ট্রেড না নেওয়া, না করা, ট্রেড না নিলে না নেব, অপরচুনিটি প্রেজেন্ট না করলে আমরা ট্রেড নেব না। যদি কোনো অপরচুনিটি না থাকে ট্রেড না নেওয়ার মতো, ঠিক আছে, আমরা দরকার হয় জি নিব না। বাট স্টিল কোনো স্টুপিড ট্রেড নেব না, ভালো করে দেখে বুঝে শুনে মেপে ট্রেড নেব। ওকে জি ওকে। কে কথা বলছে, মা নাকি? মারা ভয় বেরিয়ে গেছে। ওকে, সো প্রাইস, দাঁড়া একটা সেকেন্ড। প্রাইস উপরে যেটা সেটাতে আসলে করতেছে। এবার আমরা যাব হচ্ছে 15 মিনিট ক্যান্ডেলে। আমরা জাস্ট কোন জায়গায় আছি দেখে নিলাম, আমরা এখন প্রাইজের রেসপেক্টে কোন জায়গায় আছি। 15 মিনিট ক্যান্ডেলে যাব, 15 মিনিটের ক্যান্ডেল যেটা। এই শর্টকাট কাজ করতেছে না। ফিফটিন মিনিট ক্যান্ডেলে আমরা ওই যে হাইয়ের দিকে অন হচ্ছি, 5686 দিকে অন হচ্ছি, ঠিক আছে, হাইয়েস্ট লেভেলে অন হচ্ছে। সো এই যে মার্কেটে রেঞ্জে ঢুকে গেছে অলমোস্ট। এই যে রেঞ্জ যেটা দেখাইছি, আমরা যদি একটা হরাইজন্টাল লাইন টানি এই রেঞ্জ থেকে 5644, ঠিক আছে, 5644, তার উপরে আছে এইটা 64 আছে একটা ছোট রেঞ্জ, ঠিক আছে,
5 minutes. ফাইভ মিনিটসের চার্টে দেখতেছি নিচের দিকে যাচ্ছে প্রাইস, উঠছিল 56-99 পর্যন্ত রাত্রে, এখান থেকে উঠে এখন নিচের দিকে নামছে 5 মিনিটসের চার্টে। 1 মিনিটের চার্টে কি হচ্ছে দেখি। এই গ্রিডগুলো অফ করা দরকার, গ্রিডে আসলে তেমন একটা লাভ হচ্ছে না, গ্রিডে আরও ঘিঞ্জি বানাচ্ছে। প্রাইস লেভেল, কালার স্কিম, ডার্ক, ক্যান্সেল। আজকে মার্কেট হচ্ছে আমরা চেঞ্জ করছি তো মার্কেটের, আজকে খুব সাবধানে করে আজকে বুঝবো মানে প্রাইসটা কীরকম কি মুভ করে সেটা বুঝবো। অফ করবো কীভাবে, ফ্রি ইন্ডিকেটর, মুভিং, চার্ট সেটিংস করি। চার্ট সেটিংস মানে এইটা, ওকে। বার কাউন্ট সেটিংস, ট্রেডিং কন্ট্রাডিক্টর, কোথাও না কোথাও তো আছে। ওকে, গ্রিড কি কন্ট্রোল জি, আচ্ছা এইটা থেকে কি আছে, গ্রিড, এই তো গ্রিড অফ, গ্রিড অফ হলে বেশি ভালো লাগতেছে না? এটা কোনটা? এই যে চারকোনা ড্রাগ ছিল, এই যে এটা, নাকি গ্রিড সহ বেশি ভালো? আমার মনে হয় গ্রিড অফই ভালো, এটা বেশি ভালো না? জি, এটা ভালো। নাকি তোর কি মনে হয়? এই কালারগুলো চেঞ্জ করতে হলে হয়তো হলে এই কালারটা আমার চোখে লাগে, এই কালারটা স্পেশালি। ওকে, মার্কেট ওপেন হবে প্রায়, আমরা হচ্ছে 15 মিনিট 5 মিনিটের ক্যান্ডেলে দেখতেছি। এই বারবার কন্ট্রোল অটো ফিট করা খুব মেজাজ খারাপ হয়, হাতে যে কেন হয় না এই জিনিসটা বুঝে পাই না শর্টকাটে। দ্বারা হাউ টু চেঞ্জ বার কালার ইন And we're back. The team is looking down the barrel of a 4:55 meeting. Can they turn it around? In Trade of 8, you can easily change the color theme just the way you want.
To choose your color, simply click the application settings and select dark or light. ডার্ক আর লাইট না রে পাগলা, আমি হচ্ছে কালার কনফিগার সেটিংস ইন চ্যাট। ও এই যে মনে হয় Tradeovate's charts are designed to easily remove all indicators quickly and efficiently. ইন্ডিকেটর রিমুভ করতেছে। To clear your chart settings, simply click the clear setting icon to revert to the default chart. What's up, guys? It's Justin with DNL, your net. So, for the actual application here, I'm going to take off a lot of this. I'm going to change the color. We draw normally like black and white candles, so you can, do that body up, wick up, So have settings here. You can go into, configure your NQ chart. If you want to change the colors, right? I normally like black and white candles, so you can, do that body up. You have settings here. You can go into, configure your NQ chart. You can also have settings here. You can go into, configure. কনফিগার চার্ট এলিমেন্ট, কনফিগার চার্ট এলিমেন্ট, yes, I see. Wake up, উইক ডাউন, ইয়ে ডাউন। আর এই কালারটাই সমস্যা আছে। ওকে, অ্যাপ্লাই। কালার চেঞ্জ করছি, দেখছিস? সবুজ এরকম চোখে লাগার মতো কালার তো। দাঁড়া, কালারটা আর একটু ইয়ের দিকে নেই। ওকে, কালার কোড কত? মার্কেট ওপেন হবে এখনই। এই কালারটা আমার খুব বিশ্রী লাগে, যে এই যে সবুজের এই যে কালারটা না, মার্কেট ওপেন হচ্ছে। হ্যাঁ, এই কালার পরে ঠিক করবো না, যে কালার নিতে চাই। আপাতত মার্কেট দেখি। মার্কেট আজকে কনফিগার হইতে দিতে হবে আগে। উপরে উঠতেছে।
দাঁড়া একটা সেকেন্ড দাঁড়া। খুব স্লো কাজ করতেছে। কাটতেছে না। হ্যাং করছে কারণ কি অনেক সফটওয়্যার চলছে না, রেকর্ড ক্রোম করছে, স্লো হয়ে গেছে। আর একটা উইন্ডোতে ওপেন ছিল, ওইটা নিয়ে আসলাম। আমাদের টার্গেট ছিল সেই লাইনটাতে কেটে দিছি কারণ কি হ্যাং করতেছে। সো দেখি আর একবার। একটা সেকেন্ড, লগ ব্যাক ইন করতেছে। প্রাইস পড়তেছে, হ্যাঁ কোনো নিউজ আসছে কিনা কে জানে। প্রাইস পড়ছে। খেয়াল করতেছিস?
স্পোর্টস দেখা যাক কি অবস্থা হয়। 5620 পর্যন্ত চলে এসছে অলমোস্ট, 90 থেকে না 80 পর্যন্ত। কিন্তু এখানে আচ্ছা, এখানে আমরা চেঞ্জ করিনি, ঠিক আছে, এই জন্য আমাদের MES Z4 yes ইউ Z4 সব জায়গায় চেঞ্জ করে দিলাম। এইটা আগের কালারের থেকে ভালো লাগতেছে না কি, মানে এই কালারটা ভালো নাকি ওই কালারটা ভালো, কোনটা বেশি পছন্দ হয়, এই যে ফ্লাশি গ্রিন কালার নাকি এইটা, মানে এরকম, মানে এরকম না, আর একটা কালার দেবো, মানে একটু চোখে কম লাগা মতন কালার। একটু হালকা মনে করুন, চোখে হালকা থাকবে এরকম দিতে হবে, মানে এই কালারটা একটু হ্যাঁ, বুঝতে পারছি, ওই যে উই বলে যে কালার আছে ওই রকম কালার। হ্যাঁ, উই বুলের কালারটা আমার বেশ পছন্দ হয়, মানে এই কালারটা, এই যে এই কালারটা, এই কালারটা, এই যে এইটা, এটা সুন্দর আছে। এই কালারটা দিতে হবে। এটা চোখে লাগছে না কিন্তু দেখতে ভালো লাগে। হ্যাঁ, সেটাই। ওখানে গিয়ে একটু সাপোর্ট পাচ্ছে। উনআশি আশিতে একটা সাপোর্ট পাচ্ছেন, প্রাইস নিচের দিকে পড়ছে, কারণ কি মার্কেটে কি চলছে কি জানি, একটু নিউজ শুনে দেখি। Relive fierce battles from One Piece. And I think it's snuck up on people how much of a move there has been in the other 493. And as your show earlier displayed, the equal weight version of the S&P 500 has done a pretty good job recently because of those other companies, and that's been driven by their earnings. Their earnings growth has really improved over the last several quarters. Again, turning in positive numbers for the last quarter, and that's really driven those stocks higher. And it does feed into this interest rate environment that you've been talking about this morning too. So what matters more moving forward then, earnings or the macro picture for the equal weighted S&P, for example? Oh, that's a tough one. I have been saying, and our view here at Advisors Capital is you have to look at the fundamentals for the long-term value of stocks you put in your portfolio. Earnings are really going to be the big driver. So even though now we might be distracted by all the Fed speak, ultimately what companies can produce in terms of earnings really is going to drive their valuations. And even now, that's what we saw with those other 493. It's been earnings that have delivered for them, that have driven valuations higher. Now, of course, lower interest rates help reduce their cost of capital, and that's a positive thing for their earnings as well, because it allows them to do more investing and build more growth.
Jordan, when you talk about the fact, or at least an issue that I brought up maybe over the last couple of weeks, is the fact that we have seen estimates for the current quarter earnings lowered just a bit. Obviously, we're still expecting growth there. Is that at all worrisome to you, or how should investors then be looking at that, trying to figure out ultimately what that then translates into for leadership? Yeah, certainly, Matt, we've seen earnings estimates come down a little bit for the rest of this year. But on the flip side, you've seen earnings estimates for 2025 move higher. And that's ultimately what's likely to drive stocks, from a period of the middle of September through the end of the year. It's going to be what can companies do for you in the future. So it's going to be less about what earnings estimates do this quarter and next quarter. And so it's positive that the earnings estimates have gone up for 2025. I think we're now for the S&P 500 somewhere around 14 or 15% earnings growth, which is really a strong environment. Not that there aren't risks that people really need to think about when positioning their portfolios, because obviously we have an election coming up, potentially different policy outcomes, but also just the geopolitical risks. And, the labor market clearly has been slowing, and there are some pockets that are downright weak. So these are all risks that, have to be taken into account. And Joanne, when you think about the election and something like the potential corporate tax rate proposed by the Harris camp, to what extent does that impact your view on small caps moving forward that have been sort of rallying as we head towards that rate cut decision on Wednesday? Do you think small caps are potentially at more risk of fiscal policy changes moving forward this year? Yeah, I don't think so. I mean, obviously, the election at this point is a coin flip, right? We don't know who's going to win, and both sides have policies that, as an economist, I can tell you are pretty unattractive, particularly the tariff proposals that we're hearing. The corporate tax rate, it's low now. It's unlikely that both sides of the aisle would support an increase in the corporate tax rate no matter who gets elected. So I think that's a low risk situation. Tariff policy is more concerning, particularly for small businesses, because a lot of the time they're sourcing their inputs from abroad, and often from cheap suppliers abroad that are a lot of them in Southeast Asia. So that's a bigger concern for small businesses. And when you think about that moving forward too, I know, for example, with your tech picks that you sent over to us, I'm really interested in the fact that you have Broadcom as one of your tech picks. And obviously, I'm not saying that Broadcom is a small cap, but it makes me think about kind of being defensive by not going with the most obvious name in the room, which in this case would be NVIDIA. Tell me about your choice on Broadcom there and what it tells us about your broader investing thesis. In these kind of opportunities, Maddie, I like to highlight names that perhaps folks are a little bit less familiar with. Now, Broadcom has risen through the ranks through all the acquisitions that their leadership, Hock Tan, has made over the last several years. But it's still not as well known as, say, an NVIDIA or some of the other bigger guys like Microsoft and Amazon. We like all of those, by the way, and we think that each of those has a role in different kinds of strategies. So in our growth strategy, for example, NVIDIA is one of our top holdings, but so is Broadcom. And it's a little bit less well known. We like its mix of assets in terms of the software, the hardware, its leading role in some of the optical chip technology that it has had really since its founding back in 2005 when it first went public. So it's a core holding for us in almost, I think, all of our strategies here at Advisors Capital. At first, it had a great growth trajectory plus a really high dividend yield. The yield has come down a bit because of how much the stock price has gone up. So we consider that still to be a core holding. এই জায়গা থেকে এখন নিচে যাওয়ার নিতে হবে কোন সময়, যদি এখন নিচে যাওয়ার নেই, হ্যাঁ, যে মনে হইতে পারে যে উপরে উঠছে, এখন আমি নিচে যাবে মনে হয়, নিচে যাওয়া নেব না, নিচে যাওয়া নেব এইটা ভেঙে বেরোইলে, ঠিক আছে, এখানে দেব সেল সিগন্যাল, ঠিক আছে, বুঝতে পারছিস? নিচে যাওয়াটা যদি নিতে চাই, আর উপরে যাওয়া যদি নিতে চাই, আমি এখনো উপরে যাওয়া নেব না, উপরে যাবে কিনা এখনো জানি না, উপরে এইটা ক্লিয়ার না হলে উপরে যাওয়া নেব না, প্ল্যান থাকতে হবে, হ্যাঁ। নিচে যাওয়াটা এখনো নেব না, নিচে যাওয়াটা নেব হচ্ছে এখন উপরে গেছে, এই জায়গা থেকে নিচে নিলে তো ভালো হয় না, এই জায়গা থেকে উপরে চলে যেতে পারে, কোনো কিছুই সার্টেন না, কোনো কিছুই নির্দিষ্ট না। আমি এখন নিচে যাওয়াটা নিতে পারি যদি সে প্রাইস এর নিচে ভেঙে এখানে আসে, তাহলে আমি নিচে যাওয়াটা নেব, তার আগে আমি নিচে যাওয়াটা নেব না, বুঝতে পারছিস? ওই যে পড়ে যাওয়া ছুরি কখনো ধরবো না, সেটা বসে হাত কেটে যাবে এরকম জিনিস ধরবো না আমরা। উপরে যাচ্ছে এখন নিচে যাওয়াটা নেব না, এখন উপরে যাওয়ারটা নিতে পারলে ওটা উপরে যাওয়ারটা এখন যদি নিয়ে এই জায়গায় স্টপ দিই সেটা মেক সেন্স করে, কিন্তু এখন নিচে যাওয়ারটা নেব না, ঠিক আছে?
নিচে যাওয়ারটা এখন নেবো না, কারণ এখন উপরে ওঠার চেষ্টা করতেছে। উপরে ওঠারটা নেওয়া যায়, এখন উপরে ওঠারটা নিয়ে এই জায়গায় স্টপ লস দেওয়া যায়, খুব বেশি লস হবে না তাইলে। ঠিক আছে, কোথায় লস দেবো এটা আমরা জানি, বাট এখন নিচে যাওয়ারটা নেওয়া যাবে না, কারণ উপরে যাওয়ার ট্রাই করতেছে প্রাইস। ঠিক আছে, মনে হইতে পারে যে এই জায়গায় প্রাইস উঠছে, এই জায়গা থেকে নিচে যদি নামে আমার মনেই হয় এতখানি যদি নিচে নামছে, না, প্রাইস এই জায়গায় অর্ডার দিতে হবে। এই সিস্টেমটা ওই বলে নাই যে আমি এখানে অর্ডার দিয়ে রাখবো, অটো ফিল করে দেবে, এইটা দিলে যে দাম আছে ওই দামে ফিল করে দেবে। ওরা এত কমে কিনতে চাচ্ছে তাহলে তো উপরেও কিনবে বলে ফিল করে দেবে। সো ওদের এত অ্যাডভান্স সিস্টেম নাই। সো এটা হচ্ছে মূল মোটো। ঠিক আছে, কোন সময় হচ্ছে উপরে যাওয়া কিনবো, কোন সময় নিচে যাওয়া কিনবো, জাস্ট এটা একটু ইন্টারাপ্ট করলাম, মাঝখানে বললাম। ঠিক আছে, holding. We think it's going to be good for the long term. Other companies like Nvidia, maybe a little bit more volatile, but also a lot of growth ahead of it. So we like that one as well. All right, Joanne, we're gonna have to leave it there, but really appreciate you joining us on all things S&P, other than those top 7. Except we got a little Nvidia mention in at the end there, Joanne. Thanks so much for joining us. Now, coming up, rate cuts are expected to be coming up here on Wednesday. We're going to take a closer look at what that means for the consumer staples sector right after this break. Blend of flavor and heat. I put that on everything. If you can dream it, the clients feel more confident. Helping them get in their comfort zone, their retirement comfort zone. Good zone. Like my other favorite zone. আর কেনার জিনিস নিতে পারিস এই জায়গার উপরে উঠলে। Favorite cocktail. আর তুই যদি চাস কিনবি, এটা যদি ভেঙে উপরে উঠতে পারে তাহলে নিতে পারিস, এটা একটা প্ল্যান হয়। অথবা এটার জন্য ওয়েট করতে পারিস যে 90 ক্রস করতে পারে কিনা দেখি। ঠিক আছে, Use our all-in-one pre-assembled breathing circuit sets and save yourself valuable time. এখন চপ জোনে আছে, কি করবে বুঝতেছে না। এটা একটা ভালো ব্রেক থ্রু হচ্ছে, দেখা যাক থাকতে পারে কিনা প্রাইস উপরে গিয়ে। এটা ভেঙে হালকা একটু ভেঙে গেছে। The consumer staples sector rising about 7% since the start of August. That outpaces the S&P 500. This ahead of this week's expected Fed rate cuts. Here to discuss what's ahead for the sector, we want to bring in Arun Sundaram. He is a CFRA Research Senior Equity Research Analyst. It's great to have you, Arun. So talk to us about some of the outperformance that we have seen in consumer staples. There is a notion out there, a thought out there, not necessarily too unique, just about the fact that maybe we have come a bit too far when it comes to the valuation of some of these consumer staples stocks. What do you think? এই যে ব্রেকআউট ট্রেডার, এই জায়গায় ট্রেড দিয়ে রেখে উপরে ওঠা ইয়ে করা যায়। ঠিক আছে, pretty well over the last month or 2 months or so. Defensive sectors in general have done pretty well over the last 2 months. We are in a seasonal, slower period. Defensive sectors tend to do better in September. But we as a firm at CFRA, we are still underweight consumer staples. With the Fed likely to cut rates this week, we think cyclical sectors are best poised for long-term growth. So we're currently overweight sectors like information technology, communication services, and financials, and we are currently underweight consumer staples, energy, materials, and utilities. Arun, what does that tell us about your thesis and your firm's thesis on the broader strength of this economy? Because typically I think of consumer staples as somewhat defensive, whether you've got people shopping at Walmart just because they're always going to, or God forbid we head into a recession, it's also going to stay clean. So what does that tell us about your broader view of where this economy is heading? Yeah, there's a lot of I think there's some concern on the economy, the concern that the consumer spending environment is slowing. We're certainly seeing that as well. খেয়াল করছিস এটা যখনই ভেঙে গেল তখনই দেখ একদম এই পর্যন্ত মানে চালায় চলে গেল পানির বেগে। একটা সার্টেন ব্যারিয়ার থাকে, যে ব্যারিয়ারটা পাস করলে এইটা পাস করতে পারছিল না। যখনই এইটা এই রেঞ্জটা ক্রস করার পরে সে সেটা। সো এই জিনিসগুলো বুঝতে হবে আমাদের, কোন রেঞ্জের উপরে বাই নেব, কোন রেঞ্জের উপরে সেল নেব। ঠিক আছে, এর নিচে গেলে নিতাম আমরা সেল। এই জায়গায় উঠছে বলে যে সেল নেব, ব্যাপারটা বুঝছিস? ট্রেডিং বোঝা যাচ্ছে, মানে গেম প্ল্যান শিখতে হবে, না শিখলে হবে না যে কোথায় কোন গেম প্ল্যান। আমরা মনে হচ্ছিল প্রাইস এইরকম পড়া দেখে কি মনে হচ্ছিল প্রাইস পুরো একদম মাটিতে লুটপাট হয়ে যাবে। তো এই জায়গায় উঠলে কেন সেল করা কিনবো না, এই জায়গায় উঠলে কেনা যাবে না। প্রাইস যখন এখানে আছে আমি এইখানে দিয়ে রাখবো সেল।
ঠিক আছে, যদি প্রাইস ভেঙে কোনোভাবে এই জায়গায় আসে তখন, আর এর উপরে দিয়ে রাখবো বাই। এই যে যেই এরিয়া, এটা হচ্ছে ট্রেডিংয়ের একটা বড় একটা রুলস, এটা ব্রেকআউট ট্রেডার বলে, যে এই সীমানা ভেঙে এই জায়গায় যদি বাই অর্ডার দিয়ে রাখিস, দিয়ে এই জায়গায় সেল অর্ডার দিস, হ্যাঁ বাই অর্ডার দিলে সেটা একটা সামথিং পর্যন্ত উঠে যায়, খুব দ্রুত উঠে যায়, এটাকে বলে ব্রেকআউট ট্রেডিং। এইটা থেকে ব্রেকআউট হলেই সে খুব দ্রুত একটা সার্টেন পয়েন্ট হিট করে, মানে একটা বাধা ভাঙতে পারলে, মানে যেই বাধা ধর অনেকক্ষণ ধরে ভাঙতে পারছে না, ওই বাধাটা ভাঙতে পারলে খুব দ্রুত ওই দিকে চলে যায় স্রোতের পানির মতো। এটা একটা ট্রেডিংয়ের রুলস, ঠিক আছে। এই ট্রেড করে অনেকে অনেক ইয়ে করে ফেলাইছে, অনেক বড় হয়ে গেছে, শুধু ব্রেকআউট ট্রেড করে। যখনই এইরকম দেখে সেট আপ কোনো দিকে ভাঙতে পারছে না, তখন একটা এই দিকে ট্রেড দিয়ে রাখে উপরের দিকে, আর একটা নিচের দিকে ট্রেড দিয়ে রাখে, ঠিক আছে। যেইটা ভেঙে যায় সেটাতে নিয়ে নেয়। অ্যান্ড এই যে ওপেনিং রেঞ্জটা ভাঙার ট্রাই করতেছে, ঠিক আছে। ওপেনিং রেঞ্জ যদি ভাঙে তাহলে প্রাইস বেশ উপরে যাবে। And I think that's why we do see we do believe that they're going to be winners and losers, whether it's a discretionary sector, consumer discretionary sector, or the consumer staples sector. We do love the big box retailers right now in the consumer staples sector: Walmart, Target, Costco, BJ's. These are the retailers that are, we think, gaining market share. They have strong e-commerce platforms. E-commerce is an area that's growing really attractively right now. And these retailers are all really pride themselves on convenience and value, and that's where consumers are heading right now. So it's these big box retailers that we think are best positioned, and that's why we are. Even though we're underweight consumer staples, we do have a positive fundamental outlook on the consumer staples merchandise retail sub-industry, and that includes Walmart, Target, and BJ's and Costco. Yeah, Arun, I want to stick on that because I noticed the PE ratios for Walmart and Costco in particular are pretty elevated compared to some of the rest of the retail sector. To what extent is that a concern for you, or would you say that maybe even is part of some seasonal defensiveness that's driving up the stock price of these names? এইবার হচ্ছে পুল ব্যাক হলে আমরা হচ্ছে নিব, বা হচ্ছে এখনো নেওয়া যায়, নিয়ে হচ্ছে এই যে এইটা ব্রেকিং রেঞ্জ ভাঙলে দেয়া যায়, ঠিক আছে। বাট এটা পুল ব্যাকের জন্য ওয়েট করা ভালো, যে যেই জায়গায় প্রাইসটা থামবে এরা দুই একটা লাল ক্যান্ডেল দেখিয়ে তারপরে, ঠিক আছে, যে হ্যাঁ একটু পুল ব্যাক হচ্ছে, নেওয়ার মতো হচ্ছে, প্রাইস উপরেই যাবে মনে হচ্ছে। 5 মিনিটস ক্যান্ডেল যখন দেখতেছি, 5 মিনিটস ক্যান্ডেলে দেখা অবস্থা, এইটুকু লাল হয়েছে কিন্তু সবুজ দেখ কি পরিমাণ মানে করে ভেঙে বেঁধে আছে। হ্যাঁ, এবার একটু পুল ব্যাক যদি হয় প্রাইস মনে হচ্ছে উপরের দিকেই যাবে, সকালে যা পড়ে প্রাইস মনে হচ্ছে উপরের দিকে যাবে, কিন্তু একটু হোক, পুল ব্যাক হোক, মানে কিছুটা, যেটা একটু পুল ব্যাক হলে আমরা হচ্ছে নেব, ট্রেড নেব। Sure. No, yeah, certainly the PE ratios of a lot of these big box retailers have expanded, especially Walmart and Costco. But we believe that this expansion is warranted. Especially considering the margin trajectory of some of these retailers. For example, Walmart. Walmart's operating margins have somewhat been stable for the last decade or so, but we're just starting to see pretty strong margin expansion at Walmart. And one of the biggest reasons why is Walmart is expanding beyond its core retail business. It's getting into higher margin service streams like advertising. It's fulfilling orders for third-party suppliers. It's doing financial services. So it's really, the business models for a lot of these big box retailers are evolving, and I think that bodes well for margins. And I think that's one of the reasons why we're seeing PE multiple expansion for these big box retailers. Arun, what happens? And then you briefly touched on this before. না, ভালো এন্ট্রি পাইনি, মানে এখানে একটা পুল ব্যাক হবে চিন্তা করছিলাম, তা হয়নি। সো এরকম জায়গায় ফোমও করা যাবে না, যে না ঠিক আছে একটা ট্রেড মিস হয়ে গেছে যাক, বা এটা ট্রেডটা মনে হচ্ছে মোটামুটি মিস হয়ে গেছে, ব্যাপারটা বুঝতে পারছিস। প্রাইস মানে পুল ব্যাকই করিনি, এখান থেকে এখানে যখন উঠছে একটু পুল ব্যাকের সুযোগই হয়নি সেইভাবে। সো এই জায়গায় এরকম ট্রেড অনেক সময় হয়ে যাবে, আমরা বুঝতেছি প্রাইস উপরে যাবে, কিন্তু আমরা ওই এতে ঢোকার সুযোগ পাইনি, ঠিক আছে, এই ট্রেডে। হ্যাঁ, সো এরকম অনেক সময় হবে, এটা হইলে হাইপার হওয়ার কিছু নেই, পেশেন্টলি ওয়েট করব। এখনও 1 ঘন্টা 10 মিনিটের উপরে আমরা বসে থাকবো, সুযোগ আসবে আমাদের, সুযোগ একটা পুল ব্যাক হবে, যারা কিনে গেছে সেল করবে, নিচে নামবে, নেমে হবে, যেখানে ক্রস হয়েছে সবুজ আর লাল এই জায়গায় ক্রস হয়েছে,
প্রাইস একটা ভালো মাপের ধরা দেবে হয়তো, এই জায়গায় আসবে, ঠিক আছে? এসে থামবে, নিচে আর যাবে না, তখন হচ্ছে কিনবো আমরা। সো প্রাইস এখনও পুল ব্যাক করবে, পুল ব্যাক না করে উপরে যাইতে পারবে না খুব ভালোভাবে, ঠিক আছে? আর প্রাইস যাবে হচ্ছে মোটামুটি মনে হয় এই যে এই লেভেলে ধরা খাইছে, এই যে এই জায়গায় ধরা খাইছে, হ্যাঁ, এই জায়গায় 99 এই মার্কটা ছাড়াই গেলে তখন হচ্ছে বেশ উপরে যাবে। 99 ছাড়াইতে পারতেছে না, ঠিক আছে? 99 ছাড়াইতে পারছে না এই জায়গায়। সো পুল ব্যাক একটা হইলে তখন আমরা দেখতেছি নেওয়া যায় কিনা, পুল ব্যাক একটা হেলদি পুল ব্যাক হোক। এইটা ভাঙলে তখন হচ্ছে বেশ উপর পর্যন্ত যাইতে পারে, কিন্তু কত দূর যাবে সেটা বোঝার জন্য আমাদের আর একটু বড় চার্টে যাইতে হবে। 1 আওয়ার, এই যে এই পুশ ব্যাকটা খাচ্ছে এই জায়গায়, এই যে এই পাতাটা পাচ্ছে $4-5 এইটা, তারপরে আর একটা 23-এ গিয়ে খাবে। 23-এ দেখছিস 23-এ কত জায়গায় টাচ করছে, 20-23-এর দিকে একটা গিয়ে ইয়ে হবে, নামার ট্রাই করছিল, এই জায়গা থেকে আর নামতেছে না। নামো আর একটু। নাইস, পুল ব্যাক হচ্ছে সুন্দর। বুঝতে পারতেছিস পুল ব্যাক? আর প্রাইস এর শেপ দেখে আমার কাছে মনে হচ্ছে প্রাইস উপরের দিকেই যাবে আজকে। শেপ দেখছিস হালকা নিচে ট্রাই করছে, পুল ব্যাকের গতি নেই যে ওপর থেকে গেল। এবার আমরা নিব উপরে যাওয়ার ট্রেড, নেব এই সীমানা পার হইলে 99 $1 আসলে নেব উপরের দিকে ট্রেড, ঠিক আছে? হ্যাঁ, এরকম জায়গায় নিব। আর 506 না, এটা হচ্ছে খুব ছোটোতে দিয়ে আছে, এই জায়গা পর্যন্ত আমরা ইয়ে করব। আর এইদিকে মোটামুটি 94, $6 দিছি, সো এদিকে আমার $12 যাওয়া লাগবে, অ্যাটলিস্ট $12 লাভ নিতে হবে। সুন্দর, বুঝতে পারছিস? আমরা কিন্তু এখন ট্রেড ধরবো না, আমরা এটা নিচে ভেঙে চলে আসতে পারি ঠেসাট, আমরা ইয়েতে থাকবো, রিস্ক ফ্রি জোনে থাকবো, আমরা এইরকম নেব না ট্রেড, হ্যাঁ আমরা কোনো রিস্কে যাব না, প্ল্যান মোতাবেক থাকবো, হইলে হইছে না হলে নাই। আমরা ট্রেড নেব না, ট্রেড আইডিয়ায়, ঠিক আছে? ট্রেড আইডিয়াতে 5 মিনিটের চার্টে যদি যাওয়া হয়, এটা হচ্ছে আমাদের ট্রেড আইডিয়া। এর নিচে ভেঙে যাবে না, এই যে এই নিচে ভাঙবে না, আর উপরে $12 পর্যন্ত নেবো। এদিকে $6 লস নিচ্ছি, আমরা ডাবল লাভ করবো, $12 পর্যন্ত লাভ নেবো অ্যাটলিস্ট, না হলে আমরা নেব না, ঠিক আছে?
মার্কেট we মনে talk হচ্ছে about recessionary রাউন্ড concerns, but বাউন্ড even those করতেছে। types of retailers, how big do they also see a hit if we do see a recession, or are they then viewed as such defensive plays, and because of the trade down or trade in, however you want to call it, they're actually able to weather any sort of downturn much better and without any notice compared to some of their other competitors? Sure. Yeah. Certainly, during periods of slower economic growth, it's these big box retailers that tend to do well. They tend to see a trade down from consumer shopping there. That bodes well for them. I think another big thing is that consumers right now are eating out less. They're starting even last year was really the slowdown in this full service restaurant channel, but now we're seeing that broadening of a slowdown throughout the food service channel, and so more consumers are cooking, eating at home. I think that bodes well for retailers like Walmart. We recently also upgraded Kroger to a buy from a hold, and I think that'll bode well for them as well. But really, I think one of the reasons that we're really positive, not just over the next year, but over the next 3 to 5 years, is really this what I was talking আমার about আরেকটা before about উইন্ডোতে how এরকম these 5 retailers মিনিটের are চার্ট expanding ইয়ে beyond করা আছে। retail 5 and getting মিনিটে into কি these হচ্ছে আমি higher বুঝতেছি, margin হ্যাঁ higher margin revenue আমার streams আরেকটা like উইন্ডোতে এরকম advertising. 5 মিনিটের A lot চার্ট more আছে, advertisers now ঠিক আছে? advertising on websites আমার like আরেকটা উইন্ডোতে Walmart.com, for example, and that's really, I think, positive for the long-term margin trajectory of these retailers. All right, Arun, we're going to have to leave it there. Thank you so much for joining us. Really appreciate it. That's Arun Sundaram with CFRA. Thank you. We're going to have all of your markets action ahead right here on Yahoo Finance, so stay tuned for more. বুঝছিস কি হচ্ছে, প্রাইস নিচে গেল। আমরা যদি এখানে কমে আসবে বলে ট্রেড নিতাম তাহলে কি হতো বুঝছিস? সো এটা করা যাবে না, এটা শিখতেছি আমরা, এটা কাইন্ড অফ গেম তো শিখতেছি কি করা যাবে কি করা যাবে না, মানে এইটা বেটার চান্স থাকে। প্রাইস যদি উপরে যাওয়ারই হয়তো এই জায়গা পার হয়ে আসতো, ঠিক আছে, লাভ কম হবে বুঝতেছি, কিন্তু লাভ কম হলেও তো লসের ইয়েটা খুব ভালো থাকবে, লসের লেভেলটা খুব কম থাকবে, ঠিক আছে। এখন যেভাবে ভাঙা দেখছে, যারা উপরে কেনার মতো লোক ছিল তারা ভোটকি যাবে, তারা কিনবে না। আমি যেমন কেটে দিলাম, আমার মতো কেটে দেবে 50-50 লক। এখন কিছু অংশ নিচে যাবে, ঠিক আছে। এই যে এটা ভেঙে নিচে চলে এসছে না, এই পর্যন্ত নামাইছে, নিচেই যাবে প্রাইস, ঠিক আছে, মানে মোটামুটি নিচেই যাবে প্রাইস। এখন মানুষজন ভরকাই গেছে, যারা উপরে যাওয়ার কেনার লোকজন অনেকে ছেড়ে দেবে এখন। তো তারপরে এখানে 50-50 চান্স, স্টিল চান্স নেব না নিচে যাওয়ার এখনো, বাট মনে হচ্ছে ব্রেকডাউন হয়েছে, যে এই লাইন ব্রেকডাউন হয়ে যাচ্ছে। কি অবস্থা, মার্কেটে আসলে খুব হেজিটেন্ট, কারোরই জোন নেই, বায়ারও এরকম একটা পাওয়ারফুল দেখতেছি না, এখন সেলারও দেখতেছি না। এই লাইন ভেঙে যেতে এখন কষ্ট হচ্ছে।
দেখছিস নাকি? না মোবাইল জি টিপছিস? মোবাইল টিপতে না বলে দেখতে থাকবে মার্কেট, কোনো কিছু করার দরকার হলে যে ভাই এটা করেন এটা করেন, দেখবি মার্কেট একদম। মোবাইল তুমি মার্কেটে দেখছ হ্যাঁ এই ভাঙাটা দেখার পরে মানে এখন হচ্ছে উপরে যাওয়ার ইয়ে কিনতে আসলে একটু হেজিটেন্ট হচ্ছে, এইরকম ভেঙে নিচে আসা দেখার পরে। এইটা যদি না ভাঙতো আমি ইয়ে সরাতাম না, এই যে এইটা যদি না ভাঙতো, এখন এখান থেকে ভেঙে নিচেও পড়তে পারে, বলা যাচ্ছে না। মার্কেট এই জায়গায় ওঠার পরে একটু দম ফুরায় যাওয়ার মতো অবস্থা হচ্ছে, ঠিক আছে। এটা যদি ব্রেকআউটও করে, এইটা ব্রেকআউট করে আর একবার রিটেস্ট করতে আসবে আমার যেটা মনে হচ্ছে, কারণ এখানে যেভাবে ভায়োলেন্টলি নিচে ভাঙছে। We do not see Nestle with a downgrade, saying that commodity pressures will impact growth next year. And they're talking about the fact that they're not necessarily bearish on the name. She went on to say, the analyst here, we do not see significant absolute downside at present. We do not find Nestle appealing, though, versus the European staples. They went on to say that a lot of this has maybe already been factored in when you take a look at valuation, and therefore the short term, the limited upside there. But again, for the longer term, maybe a more bullish or a more positive outlook then here for Nestle from Morgan Stanley. But again, they did get that downgrade, and that's why we are seeing some pressure on shares here this morning. All right, well, I'm going to get to Colgate Palmolive dropping after Wells Fargo cut on the name, downgrading it to underweight from equal weight, saying that the household and personal care product company's growth is set to normalize. Now, this comes after a slew of other price target changes. We have Deutsche Bank also cutting its price target for Colgate on price and volume comps. And this is really interesting. The analyst behind the call, Chris Carey, he wrote that following an epic run, growth is now likely to closely match Colgate's peers versus outpacing them. So it's not necessarily that there's bad news to come for Colgate, just that there's not necessarily more positive news to come for the name moving forward. All right, let's take a look at Alphabet. Its price target revised by Evercore. They reduced it to $200 a share from $225. This comes as Google's antitrust trial continues. The DOJ accusing the company of holding a monopoly over its online advertising. So the real reason behind this is that the analyst over at Evercore, Mark Mahaney, now sees a worst case scenario here for the company going forward. That worst case scenario will be where Google's no longer allowed to bid for exclusive খুব search বুঝতে হবে যে কি here করা in যাবে, the কি US. কি হচ্ছে, মার্কেট Also কোন went on দিকে to say যাইতে that যাচ্ছে another বোঝার company, ট্রাই করতে Microsoft, হবে, buys out the exclusive search ঠিক আছে। distribution deals, leading to material share loss. কোনো Despite all ক্লিয়ার of ইয়ে that, হচ্ছে না, that এখনো চপ that জোনে আছে doomsday মার্কেট। scenario that might মার্কেটের sound লোকজন like আমাদের he মতো did, কনফিউজড, though, মার্কেট কি উপরে যাবে না নিচে যাবে, reading এখনো on the লোকজন stock, he did শিওর that না। because he said that the impact for Google's EPS would still only be in the single-digit percentage range. So therefore, still finds reason to have an outperformer rating on Alphabet. All right, very well done, Shauna. In our 30 seconds here, we did it, folks. All right, we're going to have all of your markets action ahead right here on Yahoo Finance, but we're turning the page over to Catalyst. Stay tuned with us for more.
উপরে যাইতে খুবই কষ্ট হচ্ছে বেলাল। নিচের দিকে এত জোরে পড়ার কারণ কি, এই যে অনেক মানুষ ধরে ছিল মনে হয়, যারা কিনছিল যে মার্কেট তো বাইরে উপরে যারা কিনে মনে করে যারা কিনছিল নাকি যারা অলরেডি উঠলো তারা মনে করছে আমাদের লাভ তো সব চলে যাচ্ছে, তখন সেল করে দিলে এরকম কিছু হয়েছে নাকি? মনে হয়, আমার সেটাই মনে আছে। দেখছি যে পড়তে আছে সেটা সব সেল গেছে। সেটা সেল করতে পারে, ওটা একটা কাহিনী হইতে পারে যে এখান থেকে যারা কিনছিল ধরেছিল কেনা বেচা, হ্যাঁ প্রাইস পড়তেছে এটা ভেঙে গেছে, সেটা সেল করে দিছে যে আমাদের স্টপ লস মানে এর নিচে আমরা যাব না, এটা হইতে পারে। কিন্তু মার্কেট এরকম চপ জোনে আমরা কখনো মার্কেটে ঢুকবো না, ঠিক আছে? আমি ঢুকতে গেলে বলবো ভাই একটু ওয়েট করি আমরা, ঠিক আছে? আমি তোকে জানাবো অলওয়েজ কি করতে যাচ্ছি। এটা হচ্ছে বেরোয় গেলে প্রাইস এখান থেকে বেরোয় এটা যদি ক্রস করতে পারে 5700 দেন কিনবো, ঠিক আছে? আর এইটা যদি ভেঙে নিচে থাকে যে এই 91 এর নিচে ভেঙে থাকলে মোটামুটি এ আবার 79 পর্যন্ত যাবে। কিন্তু এই চপ জোনে ঢুকবো না মার্কেটে যতক্ষণ প্রাইস এই রেঞ্জের বাইরে না বেরোয়, এইটা আর এইটার বাইরে না বেরোয়, ঠিক আছে? এটা আর এটার বাইরে না বের হয়, যাই করুক না কেন প্রাইস এর ভিতর লোভ দিয়ে মাইরে হালালেও কিনবো না। চপ জোনে পড়ে থাকা এর মতো হচ্ছে ইয়ে আর নেই, বাজে কাজ, ঠিক আছে? প্রাইস উঠবে নামবে এই এর মতো বাজে কাজ আর নেই। এই এক মুহূর্তে লাভ এক মুহূর্তে লস, হার্টবিট পাউন্ডিং হবে, এর দরকার নেই কোনো। টাকা 7 দিন কেন 1 মাস ট্রেড করা না গেলেও এভাবে বসে থাকবো আমরা, ক্লিয়ার কোনো ডিরেকশন না পেলে। হ্যাঁ, সব জনের ট্রেড নেওয়া আর নিজের উপর অত্যাচার করা সমান জিনিস, ঠিক আছে? হ্যাঁ, প্রাইস মনে হচ্ছে এবার উপরের দিকে যাচ্ছে। হ্যাঁ, মানে এই যে দেখ গোটায় আসছে, একবার আর একবার চেষ্টা করছে, সো এখানে আমি বাই অর্ডার দিয়ে রাখবো, যদি ইয়ে করতে পারে প্রাইস ব্রেক করতে পারে। এত সহজে যাবে না অবস্থা। হ্যাঁ, এই জন্যই তো দিলাম, এটা হচ্ছে 5700, 1 টাকায় কিনবো। 90 টাকা পর্যন্ত স্টপ দেওয়া আসলে বোকামি হবে, এত পর্যন্ত স্টপ দেওয়া যাবে না। স্টপ দেবো এই পর্যন্ত, 94 পর্যন্ত স্টপ দেবো, এটা কিনতে পারে। আর এইটা মোটামুটি 12 টাকা পর্যন্ত নেব লাভ, যদি যাইতে পারে আর কি। মানে গোসাই উঠতেছে আবার, হ্যাঁ গোসাই উপরের দিকে যাচ্ছে, দেখা যাক। মানে যারা সেল করছিল তারাও আশা ছেড়ে দেবে যদি দেখো উপরের দিকেই যাচ্ছে, হ্যাঁ প্রাইস, তারাও আশা ছেড়ে দেবে।
তবে গতি নাই, উপরে দিয়ে যাওয়ার গতি খুবই কম। উপরে দিকে যাচ্ছে না, নিচের দিকেই ঝোঁক। আজকে মার্কেট ট্রেডেবল মার্কেট না। খবর শুনি, মার্কেট দেখি আর খবর শুনি। Tell you what this signals for other social media news. And a second Next 7 ETF down about 5 on tech in the third quarter through the end of the year and into 2025. Let's talk about the next catalyst for the markets beyond the tech sector. For that, we want to bring in Nicole Inouye. She is the head of equity strategy for the Americas at HSBC. Nicole, it's great to see you here. So talk to us just about what we are seeing within some of those larger cap tech names. Of course, we also have the Fed's rate decision on Wednesday. Lots to talk about what exactly that ultimately means here for those that had been leading the market higher for much of the last 18 months. So what should investors prepare for ahead of that decision? Well, for going to the tech sector that you were mentioning, yes, we are seeing a slower earnings growth for the Mag 7 from what we saw at the beginning of the year. Still very robust growth. The tech sector as a sector in the second quarter, we saw earnings growing at a 20% rate. So it's still a very robust level in terms of growth. But what we're seeing now is this broadening of earnings growth. So we're seeing other sectors like financials, utilities, healthcare growing at a very similar rate. So tech is less of an outlier of what we saw in the beginning of the year and in 2023, and now we're seeing this broadening of earnings growth into other sectors, which really plays into this expectation. What we've been seeing recently in this broadening of this equity rally in other sectors and not just focused on tech. Going to what you talked about, the Fed, yes, the focus this week is going to be on the Fed. Is it going to be 25 basis points? Is it going to be 50 basis points? We still feel like it's going to be 25 basis points. But really for equities, what's important is that the Fed is cutting, not necessarily if it's 25 or 50. And what's important is why is the Fed cutting rates? Is the Fed cutting rates because we're in a recession or about to go into a recession? Or is the Fed cutting rates because we're seeing inflation coming down to a level that they feel comfortable with bringing rates down? Price And ভেঙে we're যাচ্ছে, still মনে in হচ্ছে না the উঠতে latter পারবে। camp. We don't think there's going to be we don't think there's going to be a recession. We think the U.S. avoids a recession, and that combination of the Fed cutting without a recession is a very powerful combination for equities and usually leads to a nice rally following the first Fed rate cut. Yeah, a reminder that we really have to listen into those policy remarks as they will tell us about the Fed's decision-making process. I do want to pull up a chart that we have, though, Nicole, showing us the earnings growth outside of the Mag 7, which is exactly what you Order filled here. And it points to this idea that while, yes, we are seeing that rotation, those names outside of the Mag 7 that you can see on your screen here in the lighter blue color, we are starting to see more growth in those names. But over time, it's just less growth overall. Even if you include the Mag 7, is that a potentially bearish signal for the broader market here? No, I mean, we're looking at everything on a relative basis. So is it less growth than the Mag 7? Yes, it's less growth in the Mag 7, but you see that reflected in the valuations. The valuations of the Mag 7 is one thing. The valuations of the rest of the market is another thing. When we look at the market as a whole, it looks like it's trading at a very hefty premium. You take out the Mag 7, you take out tech, valuations aren't as elevated compared to historical levels. So yes, tech, Mag 7, you still see strong earnings growth. There is this gap overall when you look at the rest of the sectors, but that's clearly reflected in terms of what we're seeing in valuation. So again, I think this is the exciting part, that we've had a rally that's been extremely concentrated year to date. I mean, we went back 30 years and
we couldn't find a time সেই where we এখানে saw ব্যাক করে so আবার চপ few জোনে চলে stocks যাচ্ছে represent বেরোয় so আসলো much of প্রাইস the এই active এই rally year to ঠ্যাঙের date. And নিচে it's nice to see that we're now seeing kind of this broadening into other sectors, into other companies, and we're seeing this broadening of earnings growth. I think that shows a very healthy sector rally going into the end of the year. So then, Nicole, what, I guess more specifically, does that upside look like? So, we have a target for the end of the year. Our base case is 5,400. So as you can see, we're well ahead of that right now, and that incorporates a soft landing scenario. We do have a Goldilocks scenario upside case, which is 5,700. Under this scenario, we would have to see not only the U.S. avoiding recession, but really maintaining kind of this above trend GDP growth that we saw in the first half of the year. Remember, second quarter GDP came in very strong. Consensus is all expecting a slowdown in the second half of the year. But if we don't see that slowdown, if we see GDP growth continue to grow at a healthy rate, we could see corporate earnings actually beating expectations for the second half of the year. So for this 5,700, for this upside, we really need to see earnings growth coming in better than expected in the second half. This isn't really far-reaching. The second quarter, we saw earnings growing at a 12% pace, so it was actually above estimates. We saw about 80% of the companies beating on EPS. But to get to that 5,700, that's kind of the scenario we need to see. So that's why, under a base case scenario, we're recommending kind of this sector rotation into these other sectors where we're seeing kind of this earnings growth pick up compared to what we saw earlier in the year. Yeah, so then Nicole, my follow-up there is, I guess, are you a little bit more confident that we are going to get that Goldilocks scenario, that 5,700 scenario, given all the factors that you just laid out? Well, I think one thing that we've noticed that really gives us kind of more optimism is what we're hearing from companies. At the end of the day, we're buying earnings growth, but we look in terms of company commentary. So we look at what companies are saying on their quarterly calls, and sentiment is actually improved. Guidance is actually improved. So this is off of second quarter earnings. And even though we've seen this improved guidance sentiment in terms of companies, you're not seeing analysts revising higher estimates. So analysts are still waiting until we get more data, until maybe third quarter results, really to move earnings higher for 2024. So I think that gives us a little bit of positive news in terms of what we can see in terms of corporate earnings in the second half of the year. At the end of the day, it's corporate earnings, but we do have the Fed, we do have elections, we do have other things that we think are going to bring a lot of volatility over the next couple of months. All right, Nicole, thanks so much for joining us. We really appreciate it. Thank you. Coming up, we're going to dive into the potential catalysts driving that Fed decision this week, that all-important Fed decision. And we also have a programming note. Join us as markets editor Jared Blickery sits down with A-list strategists to decode the day's market moves. From the word of the day to who wore it better, this is Yahoo Finance in its best form. Stocks in Translation airs every Tuesday and 30 at 8:30 a.m. Eastern Time, and you don't want to miss it.
টেকনিক্যালি আমার আর এখন কোনো লস নেই, ব্যাপারটা বুঝছিস? জি মানে আমি হচ্ছে এখন আমার ব্যাক আসলে আমি জাস্ট ব্রেক ইভেনে হয়ে যাব, বের হয়ে যাব। সো আমি এখন জাস্ট রাইড করব, ঠিক আছে? আমার এত দূর গেছে যখন, আমি একটু লাভ না নিয়ে ছাড়বো না। সো একটু লাভ নিয়ে নিলাম, ঠিক আছে? সো এটা হচ্ছে ব্যাপার। এই যে এই জায়গায় গেছে না, এই জায়গায় গেলে একটু মার্কেট উপরে ওঠার ট্রাই করতেছে। এই জায়গা থেকে একটা মানে বাউন্স দেবে ঘোরার জন্য। সো আমি একটু কেয়ারফুল থাকি, থেকে তারপরে দেখতেছি। এই জায়গায় একটা বাউন্স দিবে। এই জায়গায় নিয়ে নেব সেটা। আচ্ছা ঘুরুক যাক, কত দূর যায় দেখি। Order filled. আর করলাম না, বুঝছিস? মানে দিনের প্রথম একটা কনফিডেন্স বুস্ট করার জন্য দরকার আছে, হ্যাঁ। সো কনফিডেন্স বুস্ট করার জন্য আমি জানি হয়তো নিচে যাবে আরো করবে, কিন্তু সপ্তাহের প্রথম ট্রেড একটু কনফিডেন্স বুস্ট করার দরকার আছে। এই জায়গা থেকে একটা বড় একটা বাধা, একটা ব্যাপার $10 মতো খুব জোর হইতে, তারপরে আবার বাউন্স দেবে। আবার বলা যায় না, নিচে ভেঙে চলে যাইতেও পারে। যখন হচ্ছে রিয়েল ট্রেডে থাকবো তখন আরেকটু হয়তো করতে পারে, বা সপ্তাহ শুরুর প্ল্যানটা না আমাদের যথেষ্ট হয়েছে, লাভ মাঝে মাঝে নিতে হবে, পুরো বাউন্স ব্যাক করতে পারে, তাই না? এই যে এই জায়গা পর্যন্ত আসলে আরো $50-60 হয়তো, এখান থেকে এইটুকু আসলে $50-60 হয়তো, কিন্তু মাঝে মাঝে লাভও নিতে হবে, হ্যাঁ। যে টার্গেটটা করছি এখানে, যে এখান থেকে এইটুকু মনে হয় 7-6 টাকা, আর এটা ডবল আসলে করবো, হয়তো আরো কিছু হয়তো। কিন্তু সপ্তাহের প্রথম ট্রেড যেরকম শুক্রবারের প্ল্যানের মতো, এটা রাইড করতে আর একটু রাইড করা যেত, খুব ভালো এক্সিকিউশন হয়েছিল। বাট স্টিল দরকার নেই, সবসময় এত গ্রিডি হওয়া যাবে না, কারণ এখান থেকে ব্যাক করে লিটারালি নক আউট করে দিত ব্রেক ইভেনে, ঠিক আছে? আবার এখান থেকে ভেঙে যাইতেও পারে, এখান থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে দাঁড়ায় একটু দেখতে হতো, এখানে হালকা একটু ওই যে উপরে যাওয়ার করছে এক্সট্রিম হয়তো আরও অনেক দূর যাবে। বাট আমি মোটামুটি একটা ট্রেড প্ল্যান অনুযায়ী এক্সিকিউট হয়েছে। এই জায়গায় কি আমরা অনেক হেজিটেট করতেছিলাম যে ট্রেড উপরের ট্রেড নেবো না নিচের ট্রেড নেবো, উপরের ট্রেড নেবো না নিচের ট্রেড নেবো। আমি অনেকক্ষণ ধরে দেখলাম, শিয়ালের মতো দেখতে এই জায়গায় একবার ভেঙে চলে এসছে, হ্যাঁ। তখনও আমি নিচের ট্রেড নিইনি, আরও ওয়েট করছি কি হয়, মার্কেটকে আসলে নিচে যাবে না নিচেতে যাবে। এই যে এইটা পড়া দেখলাম না, এইটা ছ্যাট করে এই সীমানা ভেঙে চলে আসলো, তখনই আমার মনে হয়েছে এই ট্রেড আর যাবে না উপরে। সো তখনই আমি নিছি, মানে এটা যখন ভেঙে এই জায়গায় ছিল তখনই অর্ডার দিয়েছি, এই জায়গায় সেল হয়েছে, হয়ে আবার উপরে গেল। আমি এর উপরে রেখে দিয়েছিলাম, ধৈর্য ধরলাম 2 মিনিট 3 মিনিটের সময় এই জায়গায় আসলো 4 মিনিট 5 মিনিট। মানে ব্যাপারটা বুঝছিস, এটা পুরো গেমটা হচ্ছে ওয়েটিং গেম, মনোভাব বোঝার, যে বাজারের মনোভাব কি।
এটা বুঝতে হবে, পুরা টাইম ধরে এটা বুঝতে হবে বাজারের মনোভাব কি, মনোভাব কি, মনোভাব কি। সো এইটা বোঝাটা হচ্ছে মূল টার্গেট এই এই ট্রেডিং গেমের, ঠিক আছে। আর ট্রেড করে যেটা ইনকাম করা হচ্ছে সেটা ধরে রাখতে হবে, ধরে রাখাটা হচ্ছে বড় চ্যালেঞ্জ, মানুষ ধরে রাখতে পারে না। যেমন গতদিন শুক্রবারে আমরা কিন্তু মানে ট্রেড করারই কথা না, 3টা ট্রেড নিয়েছি, দেখছিস? মানে আমাদের মনে হয়েছে যে হ্যাঁ আরো হবে আরো হবে। এই যে টাকা রাখার, এই রাখতে পারে না মানুষ, হ্যাঁ করে ঠিক আছে, করে রাখতে পারে না, এই পাশ ওই পাশ দিয়ে খরচ করে ফেলে, এই করে ওই করে, উল্টাপাল্টা ট্রেড নেয় না। ট্রেড বোর হয়ে যাচ্ছে বলে ট্রেড নেবো তা না, ধৈর্য ধরে বসে থাকবো, ভালো সেট আপ না হলে ট্রেড নেবো না। এখানে যেমন এই ট্রেডটা যখন নিচে একটা আইডিয়া ছিল আমাদের ভিতরে, এই ট্রেডও আমরা নিইনি, বাজার বুঝতে পারিনি, আমাদের মনে হচ্ছে বাজার উপরে যাবে, ইয়ে হবে, কিন্তু আমরা বাজারের প্রাইস অ্যাকশন দেখে ভাব দেখে বুঝলাম যে না, বাজার উপরে যাচ্ছে না কোনোভাবেই, বারবার ট্রাই করছে উপরে যাচ্ছে না। এই জায়গায় যদি বাজারটা আর নিচে না নামে ভেঙে চলে যেত, উপরে ট্রেড নিয়ে উপরে রাইড করতাম, ঠিক আছে। সো এই জায়গাও ভেঙে গেছে, হোপফুলি বাজার আরও নিচে যাবে, ঠিক আছে। কিন্তু আমাদের টার্গেট ছিল যে এই যে এইটা ভাঙলে ট্রেড নিয়ে অ্যাটলিস্ট এই জায়গায় আউট ইয়ে হয়ে যাবো, ট্রেড থেকে বের হয়ে যাবো। তো সেটা করছি, কারণ একবার দেখছি উঠছে, সো বাজার ইয়ে হইতেও পারে, তো ওই জন্য আমরা ইয়ে করিনি, ঠিক আছে। এইটা এবার সাপোর্ট হিসেবে কাজ করবে, এর যদি ব্যাক আসে এইটা এবার সাপোর্ট না রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এই লেভেল, এই প্রাইস যদি ব্যাক আসে, বাহ, প্রাইস একদম পুরা ইয়েতে চলে যাচ্ছে, ভূখণ্ডে চলে যাচ্ছে। দাঁড়ায় থাকলে এটা আরো $200 কাছাকাছি ইয়ে হইতো, মানে আরো $200 $300 কাছাকাছি। সো এটাও একটা শিক্ষা, মাঝে মাঝে হচ্ছে আমরা যেহেতু ব্রেক ইভেন হয়ে আছি, কোনো লস নেই, আমরা দেখতে পারি কত দূর আসলে ইয়েতে যাইতে পারে, মানে কত দূর নিচে যাই, মাঝে মাঝে এরকম ট্রেডে দেখবো। কিন্তু আজকে সপ্তাহ প্রথম ট্রেড, এই জন্য হয়তো আমরা মোটামুটি আমাদের টার্গেট ফিগার আউট হয়ে গেছে, উঠে গেছি। তো এটা থাকলে দেখ আরো ডাবল, $200 আরো, এই মুভ $200 মুভ, হ্যাঁ এখান থেকে এইটুকু 82 থেকে 72, $200 মুভ, এটা 10 পয়েন্ট, 10 পয়েন্টে 200 আর 10 পয়েন্ট, 10-12 পয়েন্ট আরও 200। সো জাস্ট কয়েক মিনিটের ব্যবধানে যেই দিকে মার্কেট যাইতে থাকে সেই দিকেই বেশ কিছুক্ষণ মার্কেট যাইতে থাকে, হ্যাঁ। এইটা যদি অপোজিট করতে হয় বেশ কষ্ট পাইতে হয়, যেমন এইটা অপোজিট করার সময় দেখ কত কষ্ট করা লাগছে। আমি জানি এখান থেকে প্রাইস ঘুরে একদম আমাকে ব্রেক করে দেবে না, আবার এসে চেষ্টা করবে ভাঙা যায় কিনা, আবার এসে চেষ্টা করবে ইয়ে করা যায় কিনা, এটা এবার ইয়ে হিসেবে কাজ করবে, রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। সো এখন একটা ভালো ট্রেড করা যায় যেটা, আমি আজকে আর ট্রেড নেবো না, এটা ডান, আমরা আজকের মতো ডান। প্রথম দিন একটা ট্রেড নিয়েছি, ভালো গেট রিড অফ আওয়ার ডে, আমাদের হচ্ছে মোটামুটি টার্গেট ফিল হয়েছে, এরকম একটা দুইটা ট্রেড নিয়ে হ্যাঁ হয়েছে আমাদের, ওকে। আমরা আর আজকে কোনো ট্রেড নেবো না, যেটা বলছি সেটাতে ইয়ে থাকবো, মানে দৃঢ় থাকবো, আজকে আর কোনো ট্রেড নেবো না আমরা। বাট বলতেছি আর একটা ট্রেড নেওয়া যায় যে এরকম প্রাইস ভেঙে নিচের দিকে চলে গেছে, বুঝতে পারতেছিস, প্রাইস ভেঙে নিচের দিকে চলে গেছে। এখন আমাদের যেটা করা যায়, এই জায়গার কাছাকাছি যখন প্রাইস আসবে দেখবো, একটু অবজার্ভ করবো প্রাইস উঠতে পারে কিনা, যদি দেখি যে না উঠতে পারতেছে না, নিচে যাওয়ার ট্রেড নেওয়া যায় আর একটা লেভেল দেখে, যদি কোনো লেভেল থাকে এখানে ইয়েতে। এই যে মার্কেটের অবস্থা দেখ এরকম, এই যে এটা ভেঙে চলে গেছে নিচে, সো এইটা সাপোর্ট হিসেবে কাজ করবে, 5680। তো এর কাছাকাছি আসলে নিচে যাওয়ার ট্রেড নিলে লাভ হইতে পারে বা ইয়ে হইতে পারে। আমাদের ট্রেড আইডিয়া ছিল, দেখ আমরা ট্রেড এই জায়গায় নিতে পারতাম, হ্যাঁ প্রাইস মনে হচ্ছে, কিন্তু এই জায়গায় নিলে গ্যাম্বলিং হইতো। গ্যাম্বলিং মানে কি, দেখা যাক কি হয়, হয় উঠতে পারে না, এটা কোনো ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি না। অনেক সময় হয়ে যাবে, আমাদের জীবনেও হয়ে যাবে অনেক সময় এরকম করা, কারণ আবেগ কন্ট্রোল করা ট্রেডিংয়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিজের আবেগ কন্ট্রোল করা, নিজের হাত নিষ্পিস করবে, এটাকে কন্ট্রোল করা সবচেয়ে বড়, নিজের নার্ভ। মোবাইলের স্ক্রিনের দিকে না তাকায় কম্পিউটারের স্ক্রিনের দিকে 2 ঘন্টা জীবন থেকে ব্যয় করে দেয়া, ধৈর্য ধরে ট্রেডিংয়ের প্রতি মানে নিজের লাভ প্যাশন প্রকাশ করা, যে আমি 5টা ভিডিও দেখতেছি বাসায়, তারপরে 5টা ইয়ে করছি, এইটা করা, ঠিক আছে, এইগুলা প্যাশন, যে আমি ট্রেডিংটা শিখবো। তুই যদি ট্রেডিংটা শিখতে পারিস, রপ্ত করতে পারিস, বাকি জীবন কিচ্ছু করা লাগবে না, কোনো পড়ালেখা করা লাগবে না, টাকা ইনকাম করার জন্য কোনো
মালপত্র মাপা লাগবে না, ব্যবসা করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াই বেড়ানো লাগবে না, ঘরে বসে কম্পিউটারে বসে নিজের বাসায় আরামে সোফার উপর বসে করতে পারবি। সো এইটা শেখার থেকে আর কোনো ভালো কিছু আছে লাইফে? কোনো ভালো কিছু তো নাই। সো এইটা শেখাতে মনোযোগ দে, নিজে ভিডিও দেখ, তোকে ভিডিও চ্যানেলগুলো দিছি, দেখতে ভালো লাগবে, আইডিয়া জেনারেট কর, আমাকে জ্ঞান দে, ভাইয়া এইটা এরকম দেখলাম, এইটা কি, বা এইরকম করলে এইরকম কি হয়, একটা ভালো জ্ঞান দে, আমি তোকে দিই, তুই আমাকে দে, উভয় পক্ষ দুইজনকে দিয়ে হচ্ছে উন্নতি করতে থাকি। মানে নিজের চেষ্টা আন, মানে নিজের ভিতরে যদি না আসে, যেমন গেম খেলা শেখার জন্য অন্য লোককে দেওয়া লাগে না, নিজের ভিতরে নিজে আসে না, আমি ভালো করবো, এইরকম নিয়ে আয় যে আমি কিভাবে ভালো করতে পারি বা করতে পারি। আমি পারফেক্ট না, আমি গুড টিচার বা কিছুই না, আমি তোকে জ্ঞান দেওয়ার কোনো রাখি না, আমি খুব বড় কিছু করে ফেলতে পারিনি, বাট আমি যেটা করতে চাই যে আমার নিজের চেষ্টা আছে, আমি চেষ্টা করতে চাই, আমি বাকি জীবন চেষ্টা করে যাইতে চাই। আমি ট্রেডিং যতদিন না সাকসেস হব আমি এটা ছাড়বো না, যত টাকা লস হয় হোক, আই ডোন্ট কেয়ার। মানে আমি তো কিছুদিন পর হচ্ছে একদম রিয়েলি এতে যাবো, যত টাকা যত ডলার লস হয় কোনো সমস্যা নেই, বাকি জীবন ট্রাই করে দেবো, কতদিন হবে না। এবং বিভিন্ন, তোর তো জ্ঞান নেই, তুই তো ট্রেডিং নতুন শুরু করবি, কিন্তু ট্রেডিংয়ে জ্ঞান কীভাবে অর্জন করা যায়, ভিডিও দেখবি। আমি কিছু ভিডিও চ্যানেলের নাম দেবো, ওমর আশরাফি, তারপর যে চ্যানেল দিছি, ভিডিও দেখবি, ভিডিও দেখে জ্ঞান নেওয়ার চেষ্টা করবি যে কীভাবে জ্ঞান বাড়ানো যায়, ভিডিও দেখে, এই দেখে ওই দেখে। ট্রেডিংয়ের বেসিক কী, তখন বেসিক কিছু কিছু রুলস তোকে বলে দিছি, তুই অলরেডি জানিস এখন অলমোস্ট। খুব বেশি ট্রেডিং করা যাবে না, প্রত্যেকটা ট্রেডিংয়ের মুভে থাকা যাবে না, ইভেন মানে আমি যেটা একটা মুভ তোকে বললাম, প্রাইস এখানে ব্যাক আসলে এই জায়গা থেকে আমি ট্রেড নিয়ে নিচের দিকে রাইড করবো, আমি সব জানি, কিন্তু স্টিল নেবো না। যখনই ট্রেডে ঢুকবি একটা রিস্ক, যখনই ট্রেডে ঢুকবি না কেন, প্রত্যেকটা ট্রেডে খুব ক্লিয়ার না হয়ে গেলে, এটা খুব ক্লিয়ার মুভ না, কারণ কি এখন জাস্ট প্রাইস এই পর্যন্ত ডিপ দিছে, উঠছে, যাইতে পারে, বাট তারপরেও সে একটু খেলা করতে পারে, করতে পারে, কিন্তু আমি এই জায়গায় নেব না যে যাবে, আমি প্রাইস এই লেভেল ভেঙে আসবে, আমি তারপরে সেল অর্ডার নেব, এরকম করব। একটা নিজের প্ল্যান থাকবে যে প্রাইস এই জায়গায় দাঁড়ায় করবে, সারাদিন নিটপিট করবে, আমি করতে পারবো না। এই জায়গায় ট্রেড কেন নিলাম, প্ল্যান কী ছিল, মানুষ বিরক্ত হয়ে গেছে ট্রেড কোন দিকে যাবে, যারা উপরে যাবে আমার তোর মতো তারাও বিরক্ত হয়ে গেছে যে উপরে যায় না কে, যারা নিচে যাবে তারাও বেশ বিরক্ত হয়ে গেছে, মার্কেটে সবাই বোঝার ট্রাই করতেছে প্রাইসটা কোন দিকে যাবে। এইটা একবার ভেঙে গেছে, দেখার পরে আবার ব্যাক গেছে, গিয়ে মানুষজন বোঝার চেষ্টা করছে, উপরে যাবে কিনা, এই পর্যন্ত ট্রাই করছে। এটা যখন ভেঙে গেছে দেখছে মানুষজন, আবার ফের বড় আকারে, দেখ এত বড় লাল কিন্তু খুব বেশি টাইম হয়নি, সেকেন্ড টাইম এত বড় লাল হয়েছে, তখনই মানুষজন আইডিয়া আসছে প্রাইস আর যাবে না। আর এটাও দেখ কনভার্স হয়ে গুছায় আসছে, এই জায়গায় কনভার্স হয়ে গেছে, সাথে সাথে তখন অনেকে এই জায়গায় যখন প্রাইস আবার ব্যাক করছে, মানুষজনকে সুযোগ দিছে, এই জায়গায় সেল অর্ডার দিছে, দেওয়ার পরে সেটা প্রাইস ভাঙতে চলে আসলো। এই জায়গাতেও মানুষ একটু কনফিউজড, অনেকে মনে করতেছে এই যে রাউন্ড বাউন্ড করবে আজকে সারাদিন, এখান থেকে এই জায়গায় আসছে, এই জায়গা থেকে ঘুরে ওখানে যাবে, এই জায়গা হয়তো ওই ট্রেডিং জোন থেকে একটু বেশি নিচে গেছে, কিন্তু এই জায়গা থেকে ব্যাকও যাইতে পারে, নিচেও যাইতে পারে, ঠিক আছে। এইটা ভেঙে গেলে উপরে যাবে, আমরা অর্ডার দিতে পারি যে আমার উপরে যাওয়ার ট্রেড, এইটা ভেঙে যদি যাই উপরে তাহলে আমি উপরে যাবে, আর আমার এইটা ভেঙে গেলে আমি নিচে আসবে, ঠিক আছে, এখানে যাব না। যদি এইটা ভেঙে আসতেই পারে, তুমি যদি আসতেই পারো এই পর্যন্ত, তখন গিয়ে তোমাকে আমি দেবো, তার আগে দেবো না। এটা হচ্ছে মূল আগে অনেক সময় নিতাম ট্রেড, হ্যাঁ, মানে আমি যখন রিয়েল ট্রেডও করছি অনেক আগে, অনেক সময় চপ জোনে উপরে যাবে বলে ট্রেড নিতাম, আরে এই ধরপর এটা ভাল লাগে না। এর থেকে এখন যেটা করি, এই যে এই সীমানার বাইরে ভাঙলে, দেখ এখানেও তুই যদি এই পর্যন্ত দেখছিস, বাকিটা দেখিস নি, সেই জায়গায় যদি দিলি এই সীমানার উপরে ভাঙলে আমি উপরে যাবে নেব, ঠিক আছে, সেই ট্রেড দিয়ে রাখিস, তাও দেখ ধরপর করা লাগে না, উপরে চলে যায়, ঠিক আছে। এখানে ভাঙার সাথে সাথে কিছু অংশ নিচে যায়, যাওয়ার পরে উপরে যায়, ঠিক আছে। এই যে এই এরিয়া ভাঙলে উপরে যাওয়ার ট্রেড ধর নিলি, ঠিক আছে, এই এরিয়া ভাঙলে উপরে যাওয়ার ট্রেড নিলি, ঠিক আছে, যদি ভেঙে যাইতে পারে তো তখন দেখবি আর কষ্ট করা লাগে না। যেমন এই সীমানা ভাঙলে আমি উপরে যাওয়ার ট্রেড নেব, তখন আর কষ্ট করা লাগে না। এইটা ভাঙলে কি দ্রুত দেখ যাওয়া শুরু করে উপরে, আর যদি না ভাঙতে পারে, এটা কেন, এই যে দেখ এখানে যে বাধাগুলো ছিল তার উপরে ট্রেডের অংশ, আমি ট্রেড নিইনি, বাট সীমানাটা দিয়ে রাখলাম।
আর ধর দিলি এর নিচে ভেঙে গেলে আমি সেল 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 করবো এর নিচে ভেঙে গেলে, ঠিক আছে। হ্যাঁ যাবে না মনে হচ্ছে, অলমোস্ট যতটুকু সবুজ ততটুকু লাল করেই ফেলাইছে, আর বাকি আছে 18 সেকেন্ড। রাউন্ড বাউন্ডই করবে মনে হচ্ছে আজকে। আর কোনোদিন যদি চপ জোনে ঢুকেও যাস, বেটার এক্সিট পেলে এক্সিট নিয়ে নিবি। মনে যদি হয়েছে না ভুল হয়ে গেছে আমার ট্রেড নেওয়া, এই জন্য নেওয়ার ইয়ে হয়নি, ধর তুই এক্সিট নিয়ে নিতে পারিস যেই মোমেন্টে মনে হয়েছে যে ইয়ে ঠিক আছে আমি এক্সিট নিয়ে নিই। অথবা দেখছিস যে বেটার মোমেন্টে চলে এসছে তোর তোর সুইটেবল, সেই সময় নিতে পারিস। আবার অনেক সময় হইতে পারে যে না বেটার মোমেন্টে আসছে না, ইয়ে করতেছে না, আমি থাকতে পারবো না, ওকে গেট রিড অফ দিস, ইয়ে আমার ভুল হয়েছে, ভুল স্বীকার করে নিয়ে নিলি। পরে সেম ডিরেকশনে বের হলে তখন নিলি। তুই যে এখান থেকে ধর আমি এই জায়গায় নিছি, যে উপরে নিচে যাবে আমি এই জায়গায় নিছি, হ্যাঁ এই জায়গায় আমি নিছি নিচে যাবে, যে এরকম এটা দেখে আমি নিছি। অনেক সময় আমরা নেব এরকম ক্যান্ডেল দেখে নিচে যাবে আমরা নেব, নেয়ার পরে দেখবো আবার চপ করতে থাকতেছে, তখন আমরা বেরোয় যাইতে পারি। হ্যাঁ ধর এই জায়গায় ট্রেড নিছি, চপ করতেছে তখন উপরেও যাইতে পারে, বেরোয় যাবো আমরা তখন, হ্যাঁ সেট করে বেরোয় যাবো, বেরোয় গিয়ে ওয়েট করবো। আবার যদি আবার দেখি স্ট্রং ইন্ডিকেশন নিচে যাও তখন গিয়ে আবার যাব, এতে কোনো খারাপের কিছু নাই। ঠিক আছে, বারবার হিট করতেছে, মনে হচ্ছে উপরেই যাবে, বুঝছিস অবস্থা দেখ, মনে হচ্ছে লোকজন ধরেই নিছে যে রাউন্ড বাউন্ড করবে আজকে ট্রেড। এই জায়গায় ট্রাই করছিল নিচে নামানোর, নামাইতে পারেনি। এই যে এটাতে ট্রাই করছিল, ট্রাই করে এই লাল ক্লোজ হয়নি, এই সবুজ যেরকম এখান থেকে এই পর্যন্ত হয়েছে, এই লালটা একে ক্লোজ করতে পারেনি, এনগলফিং হয়নি। সো এইটার একটা ব্যাপার আছে, এই যে যেটা তোকে আমি বুঝালাম এইটার একটা মিনিং আছে। হ্যাঁ এইটা এখানে বায়ার না সেলার স্ট্রং, এই দুইটা ক্যান্ডেল দেখে তোকে যদি বলতে বলি, এই দুইটা ক্যান্ডেল দেখে তুই অবশ্যই বলবি সেলার স্ট্রং, মানে বায়ার স্ট্রং। যারা কিনছে তারা এখান থেকে কিনে এই জায়গায় পাঠাইছে। এখন বায়াররা এর রেসপন্সেস, যারা মানে সেলাররা যারা বিক্রি করবে, সেটা চেষ্টা করছিল পুশ করে এই পর্যন্ত দেয়ার না চেষ্টা করছিল, কিন্তু ধরে রাখতে পারেনি। কি যারা কিনবে বায়ার তারা কিনে এটাকে এই পর্যন্ত উঠে এই জায়গায় ক্লোজ করছে ক্যান্ডেল, বুঝতে পারছিস? সো এখানে হচ্ছে সেলার স্ট্রং, বায়ার যারা হচ্ছে কিনবে তারা স্ট্রং স্টিল, ঠিক আছে। প্রাইস এই দাগ ভেঙে গেলেই, এই দাগ যখনই ভাঙবে প্রাইস দেখবে সেটা এই পর্যন্ত দ্রুত, অতি দ্রুত হচ্ছে এই পর্যন্ত যাবে মুভ, এটা ভাঙতে পারলে। অনেক মানুষ আবার হেজিটেশন করতেছে, দেখতেছে নিচের দিকে হচ্ছে এরকম ভেঙে পড়ছে, নিচের দিকে যাবে। এখানে মানুষ হেজিটেন্ট, দুই পক্ষের মানুষ দুই রকমের হেজিটেন্ট। এক পক্ষ মনে করতেছে এরকম নিচে গেছে, আমি এখান থেকে সেল অর্ডার দেবো, নিচে যাবে। সো সেল অর্ডার দেওয়ার সময় তোর প্ল্যানটা কী হবে, এই যে এই সীমানা দেখছিস, এই সীমানা ভেঙে গেলে তুই সেল অর্ডার দিবি নিচে, আর এই সীমানা ভেঙে গেলে তুই উপরে বাই অর্ডার দিয়ে উপরে যাবি, এই পর্যন্ত রাইড করবি অ্যাটলিস্ট এই পর্যন্ত, ঠিক আছে। আর এই সীমানা ভাঙলে তুই সেল অর্ডার দিবি, বিক্রি করার অর্ডার, যে না বায়াররা হেরে গেছে সেলারদের কাছে। আর ট্রেড করবি অলওয়েজ এরকম হচ্ছে সুন্দর সুন্দর জায়গায়, এরকম সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এরকম মাঝামাঝি জায়গায় ট্রেড করার দরকার নেই, এরকম মাঝামাঝি জায়গায়। এখন মার্কেটের একটা স্ট্রাকচার হয়ে গেছে, মার্কেট এখান থেকে এখানে যাচ্ছে, এই পর্যন্ত নামছে। আমরা আর একটা জিনিস হইতে পারে এখানে কেস, আর একবার মার্কেট ছেড়ে দেওয়ার চেষ্টা করতে পারে, ছেড়ে দেওয়ার চেষ্টা করে মানে নিচে মার্কেট ফেলার চেষ্টা করে ব্যর্থ হয়ে মার্কেট আবার ঘুরে সেম জায়গায় যাবে, ঠিক আছে। মানে কয়েকটা সিনারি, এই যে এই সেল আইটেম যদি সাকসেসফুল না হয় খুব সুন্দর করে উপরে চলে যাবে, ঠিক আছে। এই যে সেল আইটেম এটা যদি না ভাঙতে পারে, ঠিক আছে, বাট স্টিল এই হিসাব ক্লিয়ার না করলে তুই নিবি না বাই করে উপরে যাওয়ার ট্রেড।
বৃষ্টি কি থামছে নাকি এখনো বৃষ্টি হচ্ছে? না, বিকাল থেকে থেমে গেছে। তবে বিকাল আমি বলতে অলরেডি এই কালারটাই আমার ভালো লাগতেছে আগের কালারের থেকে। আই ডোন্ট নো, মানে আগের কালারটা খুব কটকটে, চোখে লাগার মতো একটা কালার। জি, হ্যাঁ, এটাও ঠিক আছে, সমস্যা নেই, দেখতে পাশের দেখতে ঠিক ইয়েতেই হয়ে দেখ, যাবে। পাশের ইয়েতে মনে হয় না চোখে হিট করতেছে এই কালার, চকবকি এটা চকবকি, লাগতেছে। মানে কালারটা ডিসিভিং একটা কালার। এই যে পাশে গ্রিন কালার আছে, এই যে পাশে মানে গেল নাম্বার হচ্ছে যে, এইটাও ভালো দেখতে। এর মনে হয়, মনে করেন না, কিন্তু নিয়ে হয়ে গেছে, এবার দেখা যাক কি হয়। হ্যাঁ, ধর এখান থেকে নেওয়া হয়েছে, তুই নিচে যাওয়ারটা নিয়েছিস। কিন্তু এই জায়গায় আমি হইলে নিচে যাওয়াটা নিতাম না, এখন আমরা হইলে হেজিটেট করতাম। কারণ কি, এইটা এই পর্যন্ত নিচের একটা লাইন আছে আর একটা রেঞ্জ দিনে ক্রিয়েট করে দিছে, সো এইটা কিছুটা হইলে একটু হেজিটেট করতাম। এই জায়গায় এসে আবার বাউন্স করার সম্ভাবনা আছে, ঠিক আছে। তারপরে ধর নিচের নিছিস, যে ধর আমাদের ওই আইডিওলজিতে এখানে নিয়ে এখানে স্টপ, ঠিক আছে। কারণ কি, মানে দিনের একটা লেভেল আছে, মানে দুইবার চেষ্টা করছে ফেলার, প্রাইস ফেলতে পারেনি। এইবার এখানে একটা থিওরি আছে, একবার প্রাইস ফেলার চেষ্টা করলে এই পর্যন্ত উপরে গেল, আবার ফেলার চেষ্টা করলো সেকেন্ড অ্যাটেম্প, হ্যাঁ, ব্যর্থ হলো। সো আমরা এই টাইপের নেওয়ার সময় এইটা ক্লিয়ার হয় কিনা দেখে তারপরে নেব এই টাইপের ট্রেডে, হ্যাঁ। এটা না হইতে পারে, মানে আমি তোকে ওইটা হওয়ার সময় সাথে সাথেই বললাম, মানে এইটা বললাম, মানে জাস্ট তোকে প্ল্যান বললাম, যেটা বললাম যে এটা ভাঙলে নিবি, এটা প্ল্যান বললাম যে যদি নিতে চাস ইন ফিউচার, এটা ভাঙলে উপরে নিবি, এটা ভাঙলে নিচে নিবি। বাট স্টিল এইটাতে এই ট্রেডটা কেন ঠিক না, এই পর্যন্ত প্রাইস দেখছে মানুষজন নিচে পড়ার পর্যন্ত, আমি ওয়েট করবো এই পর্যন্ত পড়ে কিনা, পড়ে তারপরে এর নিচে এসে থাকতে পারে কিনা, এইটাতে নেব না। কারণ কি এখানে দিনের যে ব্যাপারটা হয়েছে, একবার পড়ছে প্রাইস ঠ্যাট করে উপরে পাঠাইছে, আবার সেই লেভেলের কাছাকাছি বলা যায়, এটা থেকে এটা খুব নিচে না, সেই লেভেলে আছে। দেখ এইটার থেকে এখানে হচ্ছে তোর বায়ার পুশ করে এটা উঠেছে, এবার ভেঙে যাবে, এবার ভেঙে উপরের দিকে যাবে, এটা ভেঙে উপরের দিকে খুব সুন্দর করে চালায় যাবে আমার কাছে যেটা মনে হয়। এবার মানে এই জায়গায় আরেকবার ব্যর্থ হইলো যারা বিক্রি করে দেবে, বেচে নিচে ফেলতে। সো এইবার হচ্ছে একদম শ্যাট করে এই পর্যন্ত খুব দ্রুত যাবে। এই জায়গায় ট্রেডটা নিতে হবে, ঠিক আছে, এই জায়গায় ট্রেডটা নিতে হবে, নিয়ে রাইট করতে হবে এই পর্যন্ত। দেখি আমাদের ইয়ে কি সেকেন্ড টাইম ফেল করছে এখানে, সো আমরা এখানে ট্রেড নিলাম, ওকে। ট্রেড নিয়ে আমরা দেখি এই পর্যন্ত যাইতে পারি কিনা, দেখি। আমরা উপরে যাওয়ার ট্রেড নিচ্ছি। স্টপ লস থাকবে এইটা, এই যে এই সীমানা, এইটা ভেঙে গেলে স্টপ লস, ঠিক আছে। ট্রেডে এন্ট্রি হয়ে গেছে, কারণ এই জায়গায় ছিল ট্রেড, ট্রেডে এন্ট্রি হয়ে গেছে, ঠিক আছে। দেখা যাক এবার। মার্কেটের ভাব এখানে ভালো লাগতেছে না, ফলস ব্রেকআউট মনে হচ্ছে।
স্টপ আউট হয়ে যেত আমরা, এটাই মার্কেট এখনো খুব হেজিটেশন জোনেই আছে, লস নিয়ে বেরোয় আসা লাগতো আমাদের। জি আর একটু ওয়েট করতে হতো তাহলে, যেটা আছে ব্যাপার, ওয়েটিং পেশেন্স ইজ দ্য কি। দেখা যাক 10টার দিককার যে প্লে সেটা ইয়ে হয় কিনা। আলটিমেটলি মনে হয় উপরেই যাবে, বাট আর মানে বেয়ারিশ ফ্ল্যাগ ইয়ে করছে, চেষ্টা করছে পাচ্ছে না, চেষ্টা করছে পাচ্ছে না, চেষ্টা করতেছে পাচ্ছে না, একবার সেট করেছে, এটাও হইতে পারে তাই না? চেষ্টা করছে পাচ্ছে না, চেষ্টা করছে পাচ্ছে না, আবার এরকম হইতে পারে, চেষ্টা করছে নিচের দিকে পাচ্ছে না, নিচের দিকে চেষ্টা করছে পাচ্ছে না, নিচের দিকে চেষ্টা করছে পাচ্ছে না, কিন্তু নিচে আসার গিয়ে দেখতেছে বেশ বেশ গতি খুবই ভালো নিচে নিচে আসার। এখন সবাই চলে যাবে মার্কেট থেকে, অলমোস্ট অনেক ট্রেডিং করছে, লস আর লাভ যে কোনো কিছু একটা হয়েছে, এবার অনেকেই উঠবে, সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে তো মার্কেট নিচের দিকে যাবে মনে হচ্ছে এখন, বুঝছিস? কারণ আমি এইদিকে হচ্ছে আমার উইন্ডোতে দেখতেছি সব কোম্পানি ফল করতেছে প্রাইস, আগে এত লাল ছিল না, মানে এটা একটা সুন্দর একটা প্লাস পয়েন্ট। এই যে এখানে আমি তোকে দেখাচ্ছি, দেখানোর জন্য ইয়ে করতেছি, এই যে দেখ অ্যাপেল পড়ছে, আগে দুইটা ছিল শুধু লাল, এনভিডিয়া পড়ছে, অ্যাপেল পড়ছে, মাইক্রোসফট পড়ছে, সব পড়ছে পড়ার দিকে, টেসলা পড়ছে, লাল হয়ে গেছে, আগে এই জন্য আগে মনে হয় এনভিডিয়া আর অ্যাপেল লাল ছিল। সো এই সাইডে আমি আমার দেখা যায় হচ্ছে ওই বলে, ঠিক আছে? সো এই জন্যে ঘটনা হচ্ছে চপচন। এগারোটার উল্টা প্লেটা আচ্ছা, আমরা পারফরমেন্সের এটা নামায় ফেলি। আমাদের আজকে একটা ট্রেড উইনিং ট্রেড
আমরা 9 মিনিট 24 সেকেন্ড ছিলাম ট্রেডে, $200 পর্যন্ত লাভ হয়েছে ফিস বাদ দিয়ে। $7 মতো মনে হয় ফিস লাগছে, $200 কাছাকাছি আছে। ম্যাক্স ট্রান্সফার $6.96 ফি ট্রেডের। বাবা সাইডটাই এত ফি হলে কিছু করার নেই। কারণ একটা ট্রেডে যদি ঢুকি আমাদের 7 টাকা শেষ, 4টা নিয়ে যদি একটা ট্রেডে ঢুকি $7 উপরে লাভ করতে হবে। হিউজ কমিশন, $7 কমিশন। ট্যাক্স কিভাবে, মানে যখন টাকা উইথড্র করবে তখন নাকি বছরে, না কিভাবে নেয় ট্যাক্সটা? ট্যাক্স হচ্ছে আমার থ্রুতে দেয়া লাগবে 40% লাভের, 40 to 50%, অলমোস্ট 46 এরকম। এখন ওইটা যখন হচ্ছে হয় তখন দেয়া লাগে, মানে যখন আমি হচ্ছে ট্যাক্স ফাইল করব বছর শেষে। আর যদি অনেক টাকা লাভ করি, $10,000 উপরে লাভ করি, তখন বছরের মাঝখানে দেয়া লাগে। আমরা হচ্ছে ডেমো অ্যাকাউন্টের এখানে আমরা হচ্ছে এই যে ওপেন করবো গিয়ে হিউজ ট্যাক্স নেয় তো। হিউজ আকারে ট্যাক্স, হিউজ ট্যাক্স। একটা গ্যাপ দিলাম এই সপ্তাহ যাতে বোঝা যায়, হ্যাঁ ট্রেস থাকে, ঠিক আছে। দুইটা সেল দিছি, মাইনাস মানে সেল দেয়া, মানে এখানে যদি মাইনাস থাকে তাহলে সেল দেয়া। সো এটা হলো, আমি হচ্ছে ভিডিও স্টপ করতেছি। শিফট করে মার্কেট থেকে।